আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এই ছোট্ট ভিডিওতে স্বাগতম। আমরা গতকালকে লাইভ ক্লাস হঠাৎ করে ইন্টারাপ্টেড হয়ে যায়, ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আসলে ক্যামেরাটারও তো একটা জীবন আছে, ও তো মানুষ, ওকে তো বেঁচে থাকতে হবে। তো কালকে হঠাৎ করে ঘুমিয়ে যায়, সেই জন্য এই অংশটুকু আমরা গতকালকেই শেষ করতে পারিনি, না হলে গতকালকে চ্যাপ্টারটা পুরোটা শেষ হতো। তো এই অংশটুকু তুমি যদি অবহেলা করো তাহলে আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি পরীক্ষায় বেশ কিছু মার্ক মিস করবা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, স্পেশালি দুটো ছক আছে। এই ছকটা গতকালকে আমরা 90% পড়ে ফেলেছি, 10% বাকি, সেটা পড়বো। তারপরে একটা অসাধারণ ছক আছে যেটা অতীতের বইগুলোতে ছিল না, বাট এই এডিশনের বইটাতে আছে। একা একা পড়া খুবই কঠিন হবে তোমার জন্য, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, কারণ এগুলো রোগের উপরে। তো রোগের উপরে যেহেতু আলোচনা, সেজন্য ডাক্তাররা এটা আলোচনা করে দিলে তোমার জন্য সহজ হবে। আমি তোমার বড় ভাই হিসেবে সেই কাজটাই করব। তো যে অংশে পড়া বাকি ছিল আমরা সেটা থেকেই শুরু করব। গতকালকে ক্লাস যেখান থেকে শেষ করেছিলাম এক্স্যাক্টলি সেখান থেকে আলোচনা শুরু করব। তো আমরা গতকালকে পড়ছিলাম যে পিটুইটারি গ্রন্থি, এটাকে বলা হয় মস্তিষ্কের প্রভু, এটাকে বলা হয় শরীরের প্রভু গ্রন্থি, কারণ এটার অগ্রভাগ থেকে যে হরমোনগুলো আসে, যে 7টা হরমোন আসে, এই হরমোনগুলোকে, এর মধ্যে 6টা হরমোনকে আসলে বলা হয় ট্রফিক হরমোন। আমরা এই 6টা হরমোনকে বলি ট্রপিক হরমোন। খুবই গুরুত্বপূর্ণ। এবং গতকালকে আমি তোমাকে ক্লাসেই পড়িয়েছি ট্রপিক হরমোন কাকে বলে। যেই হরমোন একটা গ্রন্থি থেকে ক্ষরিত হওয়ার পর আরেকটা গ্রন্থির উপরে গিয়ে প্রভাব বিস্তার করে এবং সেই গ্রন্থিটাকে উদ্দীপনা যোগায় যে তুমি তোমার ক্ষরণ করো। অর্থাৎ তারা আসবে একটা জায়গা থেকে, সেখান থেকে হরমোনটা বের হলো, তারা কাজ করবে অন্য গ্রন্থির উপরে। এইটা একটা দারুণ বিষয়। তারা এক জায়গা থেকে আসবে কিন্তু কাজ করবে অন্য গ্রন্থির উপরে। এবং কি কাজ করবে তারা ওই গ্রন্থিগুলোকে গিয়ে বলবে তুমি তোমার কাজটা করো। অনেকটা যারা শুধু বসে বসে ধরো হুকুম দেয়, তারা ধরো এরা হলো লিডার টাইপের হরমোন, এরা অন্যদেরকে কমান্ড করে, তারপরে ওই গ্রন্থিগুলো তাদের নিজস্ব ক্ষরণ করে তাদের কাজগুলো করে। তো সেই জন্য এই হরমোনগুলা যেহেতু অন্য গ্রন্থিকে স্টিমুলেট করে বা উদ্দীপনা যোগায়, কি করে? অন্য গ্রন্থিকে স্টিমুলেটের বাংলা হলো উদ্দীপনা। অন্য গ্রন্থিগুলোকে এটা উদ্দীপনা যোগায়। যেহেতু অন্য গ্রন্থিগুলোকে এটা উদ্দীপনা যোগায়, সেই জন্য দেখা যাবে যে এই হরমোনগুলোর বেশিরভাগেরই শেষে SH কথাটা লেখা। SH মানে স্টিমুলেটিং হরমোন। তাহলে আমরা যখনই স্টিমুলেটিং হরমোন শব্দটা দেখব কোথাও, বুঝে নিব এটা অগ্রপিটুইটারি থেকে আসছে। অগ্রপিটুইটারি থেকে স্টিমুলেটিং হরমোনগুলো আসে। কি কি স্টিমুলেটিং হরমোন আছে দেখেন। থাইরয়েড গ্ল্যান্ডকে যে স্টিমুলেট করে তার নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যে ফলিকল তৈরি করতে তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কী হবে? থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করা। টি দিয়ে তাহলে থাইরয়েড, আমরা এটা লিখে নিই। এটা বুঝে পড়লে এটা পানির মতো সহজ পড়া, যারা এটা বুঝে পড়বে না তার জন্য এটা আসলেই কঠিন। তাহলে TSH এর কাজ কী? তোমাকে যদি বলা হয় আমাদের যে প্রিয় থাইরয়েড গ্ল্যান্ড আছে তাকে উদ্দীপনা যোগালেই আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে 3 রকম হরমোন আসে, T3 T4 বা ক্যালসিটোনিন, এই হরমোনগুলো ক্ষরণ হয়। অর্থাৎ যদি TSH থাকে তাহলে T3 T4 আসবে। যদি TSH এর উদ্দীপনা না আসে, T3 T4 আসবে না। TSH এর পরিমাণ বেড়ে গেলে বডিতে T3 T4 এর পরিমাণ বেড়ে যায়। TSH এর পরিমাণ কমে গেলে বডিতে T3 T4 এর পরিমাণ কমে যায়। এটা এতটাই গুরুত্বপূর্ণ, উপর থেকে নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোনকে। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটার কাজ কি? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করা। দেখেন বইয়ের মধ্যে এই কথাটাই লেখা আছে, আমরা একটু বইয়েও মার্ক করে নেই। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটার নাম কি? থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ। ডান। এরপরে আরও 2টা স্টিমুলেটিং হরমোন দেওয়া আছে। কি কি? FSH। তো এখানে F দ্বারা কি বোঝায়? F দ্বারা বোঝায় ফলিকল। প্রশ্ন হতে পারে ভাইয়া ফলিকল জিনিসটা কি? এই টপিকটা তোমরা হয়তো বা পড়ো নাই, সেজন্য ফলিকল জিনিসটা আপাতত বুঝবা না। জাস্ট বলে রাখি, মেয়েদের যে ডিম্বাশয় থাকে, এই ডিম্বাশয় থেকে তো প্রত্যেক মাসে একটা করে ডিম বের হয়, তাই না? ডিম্বাণু প্রত্যেক মাসে একটা করে। এই যে ডিম্বাণুটা একটা লেয়ারের মধ্যে থাকে, একটা কোষ স্তরের দ্বারা আবদ্ধ থাকে। এই ডিম্বাণুটা একটা কোষের ভেতরে থাকে, একটা কোষ বললে ভুল হবে, এক গুচ্ছ কোষের ভেতরে থাকে। এই যে ডিম্বাণুটা লাল, তো এই ডিম্বাণুটা বের হওয়ার আগে একটা কোষের ভেতরে থাকে। এই কোষ গুচ্ছটাকেই বলে ফলিকল। এবং এই ফলিকলের ভেতরেই আসলে ডিম্বাণুটা লালন পালন হয়, বড় হয় ছোট থেকে। তাহলে এই হরমোনটার কাজ কি? ডিম্বাশয়ে যাওয়া, ডিম্বাশয়ের উপরে কাজ করা। তোমরা জানো ডিম্বাশয় থেকে 2টো হরমোন আসে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। তাহলে এই হরমোনটা সেই ইস্ট্রোজেন প্রজেস্টেরন তৈরি করতেও সাহায্য করে এবং ফলিকল তৈরি করতেও সাহায্য করে। তো এইটা তাহলে কার উপরে কাজ করে? এটা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এইটা
তাহলে ডিম্বাশয়, মেয়েদের দুটো ডিম্বাশয়ের উপরে কাজ করে। দেখো বইয়ের মধ্যে সে কথাটাই লেখা, তাকায় দেখো, ডিম্বাশয়ে ফলিকলের পূর্ণতা দান করে। যে মেইন নামটা পড়বে তার কাছে এটার কাজ বলতে পারা পানির মতো সহজ, আর যেটা মুখস্থ করবে তার জন্য এই নামটা বলা আসলেই খুব কঠিন। তাহলে দুটো হরমোন গেল, তাই না? আচ্ছা, আর কি এরকম SH জাতীয় কোনো হরমোন আছে? আর কি এরকম SH জাতীয় কোনো হরমোন আছে? ইয়েস, মেলানোসাইট উদ্দীপক হরমোন। তাকায় দেখো, MSH, মেলানোসাইট উদ্দীপক হরমোন। তো দেখো SH মানে স্টিমুলেটিং, নামটা কি? মেলানোসাইট, শব্দটার নাম হলো মেলানোসাইট। হোয়াট ডাজ ইট মিন বাই মেলানোসাইট? সাইট মানে কোষ। মেলানো শব্দের অর্থ মেলানিন তৈরি করে যে কোষ, মেলানিন যেটা থাকলে মানুষের গায়ের রং কালোর দিকে আগায়, তাই না? আফ্রিকানদের সবচেয়ে বেশি গায়ে মেলানিন, সেজন্য তাদের গায়ের রং ব্ল্যাক, রাইট? তো আমাদের শরীরে এই যে মেলানিন কোষগুলা, মেলানোসাইট, মেলানিন যেখান থেকে আসে সেই কোষটার নাম মেলানোসাইট। এই মেলানোসাইটকে কে এসে বলে যে তুমি এখন মেলানিন তৈরি করো? সেটার উত্তর হলো MSH। MSH কিন্তু নিজে মেলানিন তৈরি করতে পারে না, সে মেলানোসাইট কোষটাকে এসে বলে ভাই তুমি মেলানিন তৈরি করো, তখন সেটা কাজ করে। তাহলে এটা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তাহলে স্টিমুলেটিং হরমোন এই কয়টা আমরা নাম বুঝে গেলাম, তাই তো? এখন এখানে কিছু একটা নাম হলো স্টিমুলেটিং, আবার একটা নাম দেখো ট্রপিক, ট্রপিক হরমোন। আমি একটু আগেই বলেছি ট্রপিক হরমোন মানে কি? যারা অন্য হরমোনের উপরে, অন্য গ্রন্থির উপরে খবরদারি করে, এরাও কিন্তু ট্রপিক। যদিও নামের মধ্যে ট্রপিক নাই, কিন্তু স্টিমুলেটিং যাদের নামের মধ্যে আছে তারাও আসলে ট্রপিক, ঠিক আছে? যদিও MSHটাকে সবসময় ট্রপিক হরমোন ধরা হয় না, বাট চাইলে ধরা যেতে পারে, ধরতে খুব একটা অসুবিধা নেই। ওকে, তো ট্রপিক হরমোন কার কার নামে শেষে আছে? তাকাই দেখো, প্রথমটা গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন বৃদ্ধিপোষক হরমোন। তো এই যে গ্রোথ হরমোন, এটার অপর নাম তুমি একটু তাকায় দেখো, গ্রোথ হরমোনের অপর নাম, এটা কিন্তু পরীক্ষায় আসে। আমরা সবাই জানি গ্রোথ হরমোন যেটা আমাদের গ্রোথ করে। লিওনেল মেসি সেই ছোট্টবেলায় ছিল, ওর শরীরে গ্রোথ হরমোনের অভাব ছিল। পরবর্তীতে ও যখন আর্জেন্টিনা থেকে স্পেনে আসে বার্সেলোনা টিমের জন্য খেলতে, তখন বার্সেলোনা টিম ওকে গ্রোথ হরমোন পুশ করে, যার ফলে সে আজকে 5 ফুট 6 ইঞ্চি লম্বা। না হলে লিওনেল মেসি আজকে যেই ফুটবলের অর্জনগুলো, এটা সম্ভব হতো না, কারণ তার শরীরে গ্রোথ হরমোনের অভাব ছিল। এখন তাহলে গ্রোথ হরমোনের কাজ কি? এটা আমরা সবাই পারবো। তাকায় দেখো, অস্থি, কোমল টিস্যুর বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ, এইগুলো গ্রোথ হরমোনের কাজ। দেখো সব কিছুকে বাড়ানো। আমাদের শরীরে কি আছে? অস্থি আছে। আমাদের শরীরে কি আছে? আমাদের শরীরে অস্থি আছে, আমাদের শরীরে কোমল টিস্যু আছে, ঠিক আছে? এইগুলো নিয়ন্ত্রণ, এইটাই হলো গুরুত্বপূর্ণ কাজ। ওকে, তারপরে আমরা এই যে গ্রোথ হরমোন, এই যে গ্রোথ হরমোন, এটার আরেকটা তথ্য জানতে হবে। সেই তথ্যটার নাম হলো, এটার অপর নাম কি? সোমাটোট্রপিক, সোমাটোট্রপিক হরমোন। এটার আরেকটা নাম সোমাটোট্রপিক হরমোন। সোমাটো মানে কি? আমাদের প্রত্যেকটা কোষ, প্রতিটা কোষের উপরে কাজ করে। এই একটা মাত্র হরমোন যেটা প্রতিটা কোষের উপরে কাজ করে, প্রতিটা কোষ, তাই না? আমাদের প্রতিটি কোষের নাম সোমাটো, সোমা মানে কোষ, তাহলে প্রতিটি কোষের উপরে কাজ করে গ্রোথ হরমোন, তাহলে এটার নাম সোমাটোট্রপিক হরমোন। কথাটা কি ক্লিয়ার? সো এই তো ভাইয়া, তাহলে শরীরের প্রত্যেকটা কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? গ্রোথ হরমোন। তাহলে এইটা পড়া শেষ, আমাদের থাইরয়েড স্টিমুলেটিং শেষ, ফলিকল শেষ, মেলানোসাইট শেষ। এরপর আরেকটাতে নাম দেওয়া আছে, সেই নামটা কি? তাকায় দেখো, আরেকটা নাম দেওয়া অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন, ACTH। নামটা দেখো, অ্যাড্রেনো কর্টিকোট্রপিক, শব্দটা দুইটা, এখানে দুটো শব্দ আছে। অ্যাড্রেনো কর্টিকোট্রপিক তার মানে কি? গতকাল কি পড়ালাম? আমাদের কিডনির উপরে যে একটা ফ্যান্টাস্টিক গ্ল্যান্ড আছে, কিডনির উপরে যে একটা ফ্যান্টাস্টিক গ্ল্যান্ড আছে, সেটার নাম অ্যাড্রেনাল গ্ল্যান্ড। সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ভিতরে থাকে মেডুলা, বাইরে থাকে কি? বাইরে থাকে কর্টেক্স, সেই কর্টেক্সের উপরে কাজ করে। তাহলে এই হরমোনটা কোথায় কাজ করবে? অ্যাড্রেনাল কর্টেক্সে গিয়ে কাজ করবে। গিয়ে কি বলবে? তুমি তোমার হরমোনগুলো ক্ষরণ করো। তোমাদেরকে গত ক্লাসেই পড়াইছি, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি কি হরমোন আসে? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে 2টা হরমোন আসে, 3টা হরমোন আসে। যেই হরমোনই আসুক সেটা নামে কি দেওয়া থাকে? সেটার নামে লেখা থাকে কর্টিকয়েড। কি কি কর্টিকয়েড? মিনারেলো কর্টিকয়েড,
যৌন কর্টিকয়েড এবং গ্লুকোকর্টিকয়েড, গত ক্লাসের পড়া। তাহলে এই হরমোনগুলো কখন ক্ষরণ হবে? যখন উপর থেকে এসিটিএইচ এসে বলবে এই তুমি এই হরমোনগুলো বানাও। তাহলে এই হরমোনগুলার নিয়ন্ত্রণ কার হাতে? এসিটিএইচের হাতে। এটাই লেখা, তাকায় দেখো সুন্দর করে। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি, ক্ষরণ, কার্যকারিতা নিয়ন্ত্রণ। এটা যারা মুখস্থ করে তারা বোকার স্বর্গে বাস করছে, ওরা পারবে না, এটা পড়তে পারবে না। বুঝাতে পারলাম? দুটো বাকি। একটা নাম লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন আমি এটা এভাবে মনে রাখি, লুটিয়ে পড়া। লুটিয়ে পড়া কি লুটিয়ে পড়বে? ডিম। প্রত্যেক মাসে নারী দেহে যে একটা করে ডিম্বপাত হয়, আমরা সবাই বলি মানুষ ডিম পারে না, মানুষও কিন্তু ডিম পারে। মানুষ কিন্তু প্রত্যেক মাসে, মহিলা মানুষ প্রত্যেক মাসে একটা করে ডিম পারে। কিসের আশায়? বাচ্চা হওয়ার আশায়। তো দেখো প্রত্যেক মাসে ডিম্বপাত কথাটা তো শুনতে ডিম্বপাত, কিন্তু এটার অর্থ কি? ডিম পাড়া, তাই না? মানুষও কিন্তু ডিম পারে। তাহলে দেখো পরীক্ষায় প্রশ্ন আসবে ডিম্বপাতের সাথে জড়িত হরমোন কোনটা? লুটিনাইজিং হরমোন। আমরা কেমনে মনে রাখবো? ডিম লুটিয়ে দেওয়া। শেষ, রাইট। এইবার প্রোল্যাকটিন। ল্যাকটিন কথাটাতে তাকাও। ল্যাকটিন কথাটা যেখানেই পাবা, ল্যাক্টো মানে দুধ, ল্যাক্টো মানে দুধ। মায়ের যখন বাচ্চা হয় তখন মায়ের বুকে কিন্তু দুধ উৎপন্ন হওয়া শুরু করে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে? নারী দেহে কখন দুগ্ধ তৈরি হওয়া শুরু হয়? যখন বাচ্চা হয়। তো দেখো এই যে, তাহলে ল্যাকটিন স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ কে করে? প্রোল্যাকটিন। দ্যাটস অল প্রিয় ভাই বোনেরা। এটা কি এতটাই কঠিন? আমি তো মনে করি এটা খুব বেশি কঠিন না, যে এটা বোঝার চেষ্টা করবে। ইটস নট দ্যাট মাচ টাফ। তাহলে কি কি হরমোন? লেটস ডু ইট। আমি এটা এভাবে পড়তাম, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এসিটিএইচ, টিএসএইচ, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন হরমোন, ফ্ল্যাট, জিপিএম। এটুকু দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে? ফ্ল্যাট, কার ফ্ল্যাট এটা? জিপিএম এর ফ্ল্যাট। দ্যাটস ইট। তাহলে এখান থেকে এর বাইরে আর একটা লাইনও প্রশ্ন আসবে না, বাকি তো আমি সব কিছু তোমাকে পড়িয়েই ফেলেছি। দ্যাটস অল। তাহলে একটু আমরা পরের পেজে যাই। আসলে মূল পড়া কিন্তু এরপরে এইটা হলো আমাদের মূল পড়া। বিশ্বাস করো বাবারে বাবা, এইটা যে একটা চার্ট দিছে না, এই চার্ট তোমার জীবন হারাম করে দিবে। এত ভয়ঙ্কর চার্ট, এতটাই ভয়ঙ্কর চার্ট, ঠিক আছে? এটা কিন্তু ভয়ঙ্কর চার্ট। এই অংশটাই আসলে অংশটাই কিন্তু আমাদেরকে পড়তে হবে। এই অংশটাই এতটা দারুণ। তো সেটা পড়ার আগে ভেতরে যে কয়েকটা লাইন আছে সেগুলো বলে আসতে হবে। হরমোন টপিকটা কিন্তু বড়, যারা আমার এই অংশটুকু দেখছো, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ পড়া। লেটস স্টার্ট, কথা না বাড়াই। সো দেখো কতগুলো হরমোন গতকালকে আমি দেখালাম, মোট 11টা হরমোন নিয়ে আমরা আলোচনা করব। সো এটা আমরা গতকালকে দেখালাম। তো প্রথমে পিটুইটারি থেকে কয়েকটা লাইন না পড়লেই না। পিটুইটারিকে বলা হয় দেখো প্রধান গ্রন্থি, মানুষের শরীরের প্রধান গ্রন্থি। পরীক্ষায় যদি আসে কোনটা আমাদের শরীরের নিয়ন্ত্রক গ্রন্থি, কোনটা আমাদের শরীরের প্রভু গ্রন্থি, কোনটা আমাদের শরীরের প্রিন্সিপাল গ্ল্যান্ড, কোনটা আমাদের শরীরের মাস্টার গ্ল্যান্ড। নাম একটা, কাজ। পিটুইটারি নাম একটা, কিন্তু প্রধান গ্রন্থি, নিয়ন্ত্রক গ্রন্থি, প্রভু গ্রন্থি, প্রিন্সিপাল গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড। কয়টা নাম? 5টা নাম। কথা থেকে ক্লিয়ার? জিনিসটা কি বুঝতে পেরেছি? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী গ্রন্থি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী গ্রন্থি। খুবই গুরুত্বপূর্ণ কথা। তো পরীক্ষায় প্রশ্ন এই লাইনগুলো থেকেই আসবে। পিটুইটারি গ্রন্থি কী কী নাম? ওকে, এটা দেখতে কিসের মতো? আমরা যতটুকু দাগিয়ে দিয়েছি সেটাই, মটর দানার মতো। পিটুইটারিতে কয়টা হরমোন উৎপন্ন হয়? অগ্র থেকে 7টা। কোন 7টা? যেই 7টার নাম বললাম, এখান থেকে শুধুমাত্র নামগুলাই পড়বা, কাজগুলো কোথা থেকে পড়বা? ওই বক্স থেকে পড়লেই হয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, এখান থেকে আর কোনো কিছুই পড়তে হবে না, ঠিক আছে? পশ্চাৎ পিটুইটারি থেকে শুধু অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, এগুলো আমরা আগেই পড়েছি, রাইট? ডান। পিনিয়াল গ্রন্থি, ওখানে যা আছে নতুন করে এখান থেকে কিছুই পড়ার দরকার নেই। থাইরয়েড গ্রন্থি, পরীক্ষায় প্রশ্ন আসবে কিসের মতো দেখতে? প্রজাপতির মতো বা ইংরেজি এইচ আকৃতির মতো? এই যে ইংরেজি এইচ আকৃতির মতো মাঝের যে অংশটা, এই যে মাঝের এই অংশটার নাম ইসথমাস। এখানে লেখা ইথমাসও বলা যায়, ইসথমাসও বলা যায়, দন্তস্বর উচ্চারণ করা যেতে পারে। তাহলে থাইরয়েড গ্রন্থির মাঝখানের অংশটুকুর নাম কি? ইসথমাস। এই হলো গুরুত্বপূর্ণ লাইন। ওকে, আমরা কিন্তু ওগুলো আগেই পড়েছি, ঠিক আছে? এখান থেকে এই লাইনটা আসতে পারে। ট্রাই আইডোথাইরিনিনের কাজ আমরা গতদিন বলেছিলাম 3টা কাজ।
তিনটার কাজ যেখানে থাকবে। তবে এই যে এই লাইনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ভ্রূণ এবং শিশুর পরিস্ফুটনে কে ভূমিকা পালন করে। তো লাইনটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, এটাতে বোঝাবুঝির কিছু নাই, এটা একটা তথ্য। কে কোন হরমোন কী কাজ করে এগুলো একটু তথ্য টাইপের পড়া, আমাদেরকে সেটা পড়তে হবে। ক্যালসিটোনিন তো আগেই পড়াইছি, ক্যালসিয়ামকে টান দেয়, তার রক্তে ক্যালসিয়ামকে টান দিয়ে ক্যালসিয়ামের মাত্রা কমায়, এটাই তার কাজ। প্যারাথাইরয়েড থেকে গতকালকেই পড়িয়েছি, প্রশ্ন আসবে কয়টা প্যারাথাইরয়েড থাকে, কয়টা প্যারাথাইরয়েড থাকে 4টা, 2 জোড়া। এটাই মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল, এটা লিখে দেয়নি, আমি লিখে দিচ্ছি। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসছিল, বা ডেন্টাল, মেডিকেল অথবা ডেন্টাল, এক্স্যাক্টলি মনে নেই আমার কোনটাতে আসছিল, বাট এসেছিল। ওকে গ্রেট। এরপরে প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথাইরিন হরমোন কী কাজ করে, বাপরে বাপ, এইটা কি অসাধারণ একটা পড়া, তোমার হয়তো এটা আইডিয়াও নেই, এটা আমাদের ডাক্তারদের প্রচণ্ড কাজে লাগে। হ্যাঁ, তো প্যারাথাইরয়েড হরমোন তোমাদেরকে আমি গতকালকেই পড়িয়েছিলাম, প্যারাথাইরয়েডের উপরে একটা ছোট্ট আলোচনা আমাদেরকে করতেই হবে। প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড হরমোন, এটার উপরে একটা ছোট্ট আলোচনা করতেই হবে, এটা এতটাই মাস্ট, এটা এতটাই মাস্ট। কীরকম মাস্ট, এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা কতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ যে তুমি একটু তাকায় দেখো, এই হরমোনটার সাথে মনে রাখতে হবে প্যারা, ক্যাপ পড়লে প্যারা দেয়, তাই না? এটা ক্যালসিয়াম এবং ফসফেট, তাই না? এর বিপাক নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে। কি কাজ করে মনে রাখতে হবে, এটা রক্তে ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায়, এই তথ্যটা তোমাকে মনে রাখতেই হবে তুমি যদি প্যারাথাইরয়েড বুঝতে চাও। এতটা গুরুত্বপূর্ণ, এটা তোমাকে মনে রাখতে হবে, বিশ্বাস করো খুবই গুরুত্বপূর্ণ। দেখো বইয়ের মধ্যে সুন্দর করে লেখা, এইটা দেখো ক্যালসিয়ামের পরিমাণ রক্তে বাড়ায়, তাকায় দেখো এটা রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, তাহলে এটা রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। ওকে, বুঝাতে পারলাম? ওকে, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ে, তাহলে ফসফেটেরটা তো বলা নাই, অবশ্যই বলা আছে নিচের লাইনে দেখো। তাছাড়া এই যে রক্তে ফসফেটের মাত্রা কমিয়ে দিতে প্যারাথাইরয়েডের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাহলে এটা ক্যালসিয়ামকে বাড়ায়, ফসফেটকে কমায়, ইটস আ মাস্ট, তোমাকে জানতে হবে। এখন রক্তে কিভাবে ক্যালসিয়ামের পরিমাণ সে বাড়ায়, পরীক্ষায় আসবে, বিশ্বাস কর। তুমি হয়তোবা এটাকে লাইনটাকে গুরুত্ব দিচ্ছ না, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ কনসেপ্ট, তুমি এটাকে গুরুত্ব না দিয়ে কোথাও যেতে পারবে না। এই হলো রক্ত, এই রক্তে কিভাবে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়ায়, এই রক্তে কিভাবে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়, এই রক্তে কি করবে, ক্যালসিয়ামের পরিমাণ বাড়াবে। তো রক্তে ক্যালসিয়াম, প্রথম কথা, রক্ত থেকে, শরীর থেকে যে ক্যালসিয়ামটা বের হয়ে যাচ্ছিল কিডনির মাধ্যমে, কিডনি দিয়ে এটাকে বের হতে দিবে না, ওটাকে ঠেকায় দিবে। তার মানে কি, কিডনি থেকে এটাকে শুষে নিতে হবে। এক, যে বের হয়ে যেতে চায় তাকে ঠেকায় দিতে হবে। 2, শরীরে তুমি যতটুকু ক্যালসিয়াম খাবা সেটা তোমাদের পেটে থাকবে, অন্ন নালীতে, খাদ্য নালীতে, পরিপাক নালীতে, সেখান থেকে শোষণ বাড়ায় দিতে হবে। তাকায় দেখো এই দুটা কাজই সে করে। কি করে, বৃক্কে ক্যালসিয়াম যাওয়া, এই যে দেখো বৃক্কে ক্যালসিয়াম চলে যেতে দেয় না, ক্যালসিয়ামের পুনঃশোষণ বাড়ায় দেয়, বৃক্ক দিয়ে তাকে বের হতে দেয় না। আর কি করে, এই যে আমাদের অন্ত্র, খাবারের মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে সেটারও শোষণ বাড়িয়ে দেয়, দেখতে পাচ্ছ? আচ্ছা, এছাড়া হাড্ডির মধ্যে ক্যালসিয়াম থাকে, আমাদের শরীরে সবচেয়ে বেশি ক্যালসিয়াম কোথায় থাকে, হাড্ডি। আমাদের হাড্ডিগুলো তো ক্যালসিয়ামেরই সমষ্টি, আমাদের যে শক্ত শক্ত হাড্ডি এগুলো কী দিয়ে তৈরি, ক্যালসিয়াম দিয়ে তৈরি। তাহলে হাড্ডি থেকে, তাকায় দেখো, সরাসরি হাড় বা হাড্ডি থেকে ক্যালসিয়ামকে বের করে রক্তে নিয়ে আসে এবং ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়। তাহলে কিভাবে কাজ করে, 3ভাবে কাজ করে। কেন এত গুরুত্ব দিচ্ছে তোফায়েল ভাই এটাতে, কারণ কোনো স্যারের যদি এটা চোখে পড়ে, বাপরে বাপ এটা এতটা গুরুত্বপূর্ণ, বিশ্বাস তুমি হয়তো করতে পারছো না, এতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন স্যার করেই দিবে। তাহলে এখান থেকে ক্যালসিয়ামকে বের করে আনে, হাড্ডি থেকে ক্যালসিয়াম বের করে, আমাদের যে খাদ্যনালী থেকে শোষণ করে, বৃক্ক দিয়ে বের যাতে না হয়, বৃক্কে ক্যালসিয়ামের পুনঃশোষণ করে। কথাটা কি ক্লিয়ার? ওকে, ডান। লাস্ট কথা যেটা আমরা জানবো সেটা হলো যে এই যে বৃক্কে পুনঃশোষণ করে,
এই ক্ষেত্রে এই প্যারাথাইরয়েড হরমোনের সাথে আরেকজনের ভালোবাসা হয়ে যায়। প্যারাথাইরয়েড হরমোন এই কাজটা নিজে করে না। প্যারাথাইরয়েড হরমোন বা এই কাজটা বৃক্কেটটা নিজে করে, দুঃখিত। প্যারাথাইরয়েড হরমোন এই যে খাবারের পুনঃশোষণ বাড়ায়, মানে খাবারের শোষণটা বাড়ায়, এই কাজটা সে আরেকজনকে পাঠায়, সব কাজও নিজে করে না। প্যারাথাইরয়েড হরমোন এই ক্ষেত্রে ভিটামিন ডিকে সক্রিয় করে। ভিটামিন ডি তো দেখতে এমন, কিন্তু তোমাকে যদি বলে সক্রিয় ভিটামিন ডি দেখতে কেমন, যে এই ভিটামিনটা কাজ করবে, সেটা হলো এইটা। তো ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মের নাম কি, ভিটামিন ডি এর সক্রিয় ফর্মের নাম কি? ভিটামিন D3। দেখো কি সুন্দর করে লেখা, বৃক্কে এটা ভিটামিন D3কে সক্রিয় করে। খেয়াল করো, সক্রিয়টা করে কোন জায়গায়? বৃক্কে। কিন্তু এই ভিটামিন D3টা সক্রিয় হয় কোথায়? বৃক্কে। কিন্তু কাজ করে কোথায়? কাজ করে সেটা অন্ত্রে গিয়ে, কাজ করে অন্ত্রে গিয়ে। আচ্ছা, তো এখানে একটা ছোট্ট বিষয় আছে, এখানে একটা ছোট্ট বিষয় আছে, যে বিষয়টা আমাদের জানতে হবে। সেটা হলো, আমি তোমাকে বললাম যে ভিটামিন D3 সক্রিয় করে, বাট বইয়ে যে লাইনটা লিখেছে সেটা হলো সক্রিয় ভিটামিন D3কে এইটাতে পরিণত করে। ঠিক আছে, এখানে একটা ছোট্ট আমি তথ্য জানাতে চাই, সেটা হলো যে লাইনটা একটু আমারই বলতে ভুল হয়েছে। ভিটামিন D3 এটাও একটা ফর্ম, আমরা এই ফর্মে খাওয়া দাওয়া করি, কিন্তু এটার চেয়ে একটা আসল সক্রিয় ফর্ম আছে, সেইটা মূলত কাজ করে। আমি একটু নিজেকে কারেকশন করে নেই। ভিটামিন D3 আমরা এটা নিয়মিত দোকানগুলোতে আমরা এই ট্যাবলেট ফর্মেই খাই, ঠিক আছে, এটাও সক্রিয়, তবে এটার আসল সক্রিয় ফর্ম এটা উত্তর করব না। যদি বলে সক্রিয় ফর্ম কোনটা, এইটা সক্রিয় ফর্ম 1,25 ডাইহাইড্রোক্সি কোলি ক্যালসিফেরল। ভিটামিন D3, ঠিক আছে, ভিটামিন D3। সো ভিটামিন D3 আমরা পরীক্ষায় প্রশ্ন আসবে, এই যে ভিটামিন D3 এটার সক্রিয় নামটা কি, কোনটা? তাকায় দেখো, এটার মেইন নাম কোলিক্যালসিফেরল। ভিটামিন ডি এর অপর নাম কোলিক্যালসিফেরল। বুঝাতে পারলাম? কিন্তু এটার কিডনিতে গিয়ে এটার নাম কি হয়? 1,25 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। এটা একটু আমরা জেনে নেই। আমি যে এখানে লাইনটা বললাম, এটা যে ভিটামিন ডিকে সক্রিয় করে, এটা আসলে একটু ভুল তথ্য দেওয়া হয়েছে। এটা ভিটামিন D3 এটা নিষ্ক্রিয়। আমার একটু চিন্তা করতেই ভুল হয়ে গেল। ভিটামিন D3টা নিষ্ক্রিয়, সেইটা কিডনিতে গিয়ে সক্রিয় হয় কিভাবে? এইটা এত গুরুত্বপূর্ণ, এটা যখন পরীক্ষায় আসবে তখন তোফায়েল ভাইয়ের কথা মনে পড়বে। আমি আলাদা করে এটা বক্স করে দিচ্ছি, যাতে এটা উল্টাপাল্টা না হয়, চিন্তা করতে ভুল না হয়। আমি 1 সেকেন্ডের জন্য চিন্তা করতেই ভুল করলাম। নিষ্ক্রিয় ফর্মটার নাম কি? নিষ্ক্রিয় ফর্মটাকে আমরা অনেক নামে ডাকতে পারি, ভিটামিন ডি, ভিটামিন D3 অনেকভাবে ডাকতে পারি। নিষ্ক্রিয় ফর্মটার অপর নাম শুধুমাত্র ক্যালসিফেরল। এইটাকে সক্রিয় বানায় কে? এইটা কিডনিতে এসে, এই জিনিসটাই কিডনিতে এসে তোমার সক্রিয় হবে। কিডনিতে এসে এটা সক্রিয় হয়ে এটার নাম হবে 1,25 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। এই নামটা হবে এইখানে, ঠিক আছে। এইটা হলো সক্রিয়। আমি আরও একবার কারেক্ট করে বলছি, পরীক্ষা যদি আসে সক্রিয় কোনটা, এইটা দেখাতে হবে। এবং এই অংশটার কাজ কি? এটা খাদ্যের মধ্যে থাকা ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে দেয়, আমাদের খাদ্যনালীতে ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে দেয়। সুন্দর করে বলা, তাহলে বিউটিফুল কথাবার্তা, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্যারাথাইরয়েড হরমোন যদি না থাকে, তাহলে দেখো তো তোমার শরীরে প্যারাথাইরয়েড হরমোন নাই। প্যারাথাইরয়েড হরমোন না থাকলে ভিটামিন ডি তৈরি হবে না। তাকায় দেখো, প্যারাথাইরয়েড হরমোন নাই, ফলে শরীরে ভিটামিন ডি কম তৈরি হবে। ভিটামিন ডি কম তৈরি হলে শরীরে ক্যালসিয়াম কমে যাবে, আর শরীরে যদি ক্যালসিয়াম কমে যায় তাহলে 2 ধরনের রোগ হয়। তোমার বয়স যদি কম হয়, তুমি যদি ছোট বাচ্চা হও, তাহলে সেই রোগটাকে আমরা বলবো রিকেটস। ছোট বাচ্চাদের ক্যালসিয়ামের অভাবে যে রোগটা হয় তার নাম রিকেটস। আর বড় মানুষের
ক্যালসিয়ামের অভাবে যে রোগটা হয় তার নাম অস্টিওম্যালাসিয়া। এটা কিন্তু পরীক্ষায় আসবে, আসবে মানে গ্যারান্টি দিলাম পরীক্ষায় পাবা। তুমি যে অ্যাডমিশন টেস্টগুলোতে অংশ নিবা সেটা যদি শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারটা থাকে, রিকেটস, তাহলে ছোটো মানুষের রিকেটস, বড় বাচ্চাদের অস্টিওম্যালাসিয়া। দ্যাটস এ জব ওয়েল ডান, দ্যাটস বিউটিফুল, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? দিস ইজ গ্রেট। আসলে হরমোন এতটা বেশি পড়া, মানে আমি তোমাদেরকে আসলে হরমোন পড়াতে, হরমোনেরই উপরে 2-3টা ক্লাস লাগা উচিত, কিন্তু যেহেতু অ্যাডমিশন, তবে আমি যতটুকু বলছি এইটুকু যদি কেউ পড়ে, এর বেশি হরমোন বিশেষজ্ঞ হওয়ার জন্য আসলে এর চেয়ে বেশি জানতে হয় না এই লেভেলে হরমোন বিশেষজ্ঞ হতে। তো যাই হোক, আমরা এবার সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে চলে আসি। সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আমরা গতকালকেই বলেছি কিডনির উপরে যে গ্ল্যান্ডটা থাকে, এই সুন্দর গ্ল্যান্ডটা, এই গ্ল্যান্ডটাকে কাটলে 2টা ভাগ পাওয়া যায়। এই গ্ল্যান্ডটাকে কাটলে 2টা ভাগ পাওয়া যায়, বাইরেরটাকে কর্টেক্স, ভেতরেরটাকে মেডুলা। এই যে কর্টেক্স, এই কর্টেক্সে 3টা হরমোন আসে, বারবার করে বললাম, যাদের নামের শেষে কর্টিকয়েড থাকবে, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড, যার অপর নাম যৌন কর্টিকয়েড। তাহলে গ্লুকো, মিনারেলো, গোনাডো, যৌন। ভাইয়া আর কি পড়বো? আর যেটা পড়বা সেটা হলো গ্লুকোকর্টিকয়েডের একটা উদাহরণ, কর্টিসল। টনটনা মুখস্থ। গ্লুকো নামটা মনে রাখবা, গ্লুকো, ও দিয়ে কর্টিসল হরমোন, কর্টিসল পরীক্ষায় আসবে, লিখে দিচ্ছি আমি। মিনারেলোকর্টিকয়েড, মিনারেল, অ্যালডোস্টেরন। কেমনে মনে রাখবো? অ্যালডোস্টেরনের কাজ সামনে আসবে। অ্যালডোস্টেরনের কাজ শরীরে সোডিয়ামের পরিমাণ বাড়ানো। সোডিয়াম একটা খনিজ লবণ। গোনাডোকর্টিকয়েড কীভাবে কাজ করে? ইস্ট্রোজেনের পরিমাণ বাড়িয়ে। ক্লিয়ার? 3টা শব্দ, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং গৌণকর্টিকয়েড। কোনটা থেকে কী হরমোন আসে? খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। ইস্ট্রোজেন না ডিম্বাশয় থেকে আসে? ইস্ট্রোজেন 2 জায়গা থেকেই আসতে পারে, ডিম্বাশয় থেকেও আসে, অ্যাড্রেনাল কর্টেক্স থেকেও আসে। অ্যাড্রেনাল মেডুলা থেকে কী কী হরমোন আসে আমরা জানি। অ্যাড্রেনালিন, যার অপর নাম এপিনেফ্রিন, পরীক্ষা এটাই আসবে। নর অ্যাড্রেনালিন, যার অপর নাম নর এপিনেফ্রিন। ভাই এখানে কি পড়ব? অ্যাড্রেনালিনের সাথে আমাদের সম্পর্ক, ভয়, আনন্দ, শোক, বিশেষ ভূমিকা। এই যে পরীক্ষার রেজাল্ট দেবে, মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট 30 মিনিট পরে তোমার পুরো শরীরে যে ঝড়টা বয়ে যাবে, চিন্তার ঝড়, হার্টবিট বেড়ে যাবে, দিস ইজ অ্যাড্রেনালিন। রাস্তায় হাঁটছো, একটা কুকুর তোমাকে পিটায় ধরলো, কুকুর দৌড়ানি দিল, তোমার হার্টবিট বেড়ে গেল, তুমি অনেক জোরে দৌড়াইলা, চোখ বড় বড় হয়ে গেল, দিস ইজ অ্যাড্রেনালিন। প্রচণ্ড খুশি লাগলো, রেজাল্ট, মেডিকেল চান্স পেয়ে গেছো, পুরো শরীর আনন্দের বন্যা, হার্টবিট বেড়ে গেল রেজাল্ট শুনে, দিস ইজ অ্যাড্রেনালিন। এগুলো অ্যাড্রেনালিন হরমোনের প্রভাবে হয়। আর তাহলে এগুলো সব এক্সাইটমেন্টের সময়, এক্সাইটমেন্ট যখন তুমি একটা উত্তেজনা, আমরা এটাকে বলি ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স। ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। অ্যাড্রেনালিন কখন কাজ করে? এই 2টা জায়গায়। ধরো তুমি একটা কারোর সাথে ঝগড়া করছো, তখন অ্যাড্রেনালিন হ্রাস থাকে। কারোর সাথে মারামারি করছো, অ্যাড্রেনালিন হ্রাস থাকে। ঠিক আছে? ওকে। আর নর অ্যাড্রেনালিন ঠিক তার উল্টা কাজটা করে। যখন তুমি যখন রাতের বেলা ঘুমাও, তখন নর অ্যাড্রেনালিন তোমার বডির সব কিছুকে, না রাতের বেলা ঘুমানোর সাথে সম্পর্ক নেই, দুঃখিত। নর অ্যাড্রেনালিন, নর এপিনেফ্রিন, এটা আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপাতত যেটা জানবো আমরা এই বয়সের জন্য, র মানে রক্তচাপ। এটা রক্তচাপের সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রক্তচাপের সাথে। এবং আমাদের হাসপাতালে কোনো পেশেন্টের যখন কোনোভাবেই রক্তচাপ বা ব্লাড প্রেশার বাড়াতে পারি না আমরা, তখন তাকে আমরা এই ইনজেকশন নর অ্যাড্রেনালিন দিই। বুঝাতে পারলাম? তাহলে এটা মনে রাখবা, আমি তোমাকে ডাক্তার হিসাবে বললাম নর অ্যাড্রেনালিন দেই। কাকে দিই? যার কোনোভাবেই ব্লাড প্রেশার বাড়ানো যায় না, তাকে আমরা নর অ্যাড্রেনালিন দিই। দ্যাটস এ জব, দ্যাটস গ্রেট। আই থিঙ্ক আমরা কি সুন্দর পড়ালেখা করলাম, তাই তো? ডান। এবার থাইমাস থেকে আসলে যা যা পড়িয়েছি সেগুলো পড়লেই হয়ে যাবে। 2-3টা পেজ আছে। আমরা যখন পুরোটা শেষ করব, তখন এই ছকের বেশিরভাগ পড়া আমাদের হয়ে যাবে। তো সেজন্য ভয় পাওয়ার কিছু নেই, সেজন্য ভিতর থেকে পড়ে আসতে হবে। তোমাকে এই ক্লাসটা পুরোটা পড়তে হবে, বইটা দাগে দাগে পড়তে হবে। এই অংশটুকু কেউ মিস করো না যারা মেডিকেলে চান্স পেতে চাও, এটা অবশ্যই ভালো করে পড়বা। থাইমাস, গতকালকে তোমাকে বলেছি, থাইমাস এমন একটা গ্রন্থি যেটা শুধুমাত্র ওই যে দেখো শৈশবে এটা বড় থাকে। গতকালকেই বলেছিলাম, তুমি যত বড় হবা আস্তে আস্তে এটা আকার ক্রমশ ছোট হতে একসময় আর দেখাই যাবে না, একসময় এটা আনুবীক্ষণিক হয়ে যায়। এটার হরমোনটার নাম কি?
থাইমোসিন। আমরা কি আলোচনা করেছিলাম গতকালকে? এটা ট্রেনিং দেয়, কাকে ট্রেনিং দেয়? এটা লিম্ফোসাইট, এটা আমাদের যে সৈন্যবাহিনী তাদেরকে ট্রেনিং দেয়, তাদের সংখ্যা বাড়ায়, তাদেরকে অ্যান্টিবডি উৎপাদনের জন্য রেডি করে দেয়। বুঝাতে পারলাম? ঠিক আছে, এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত। ওকে, দ্যাটস অল, দ্যাটস গ্রেট। এইবার অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এখান থেকে আর কিছু আসবে না, এখান থেকে 3টা তথ্য পড়লেই আসলে হয়ে গেল। অগ্নাশয়, অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। পরীক্ষা প্রশ্ন আসবে, ভাইয়া মিশ্র গ্রন্থি কী কী আছে? আমি তোমাকে লিখে দিচ্ছি। মিশ্র গ্রন্থি 3টা, অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। সহজ বাংলায় যাদের নামের শেষে শয় আছে তারাই মিশ্র গ্রন্থি, এর সাথে যকৃত। অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, যকৃত, যাদের নামের শেষে শয় আছে তারাই মিশ্র গ্রন্থি। এই দিয়ে আবার মলাশয় দিয়ে দিলে সেটাকে আবার মিশ্র গ্রন্থি ধরে নিও না, একটু ব্রেন খাটাতে হবে, রাইট? তো এই অগ্নাশয়ের ভেতরে আমরা সবাই জানি যে হরমোন তৈরি করে যে অংশগুলো তাদেরকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পুরো অগ্নাশয়ের মাত্র 1 থেকে 2% জায়গা দখল করে। এর মধ্যে 4 ধরনের কোষ থাকে, আগের পড়া। আলফা কোষ থেকে গ্লুকাগন, কিন্তু এত গুরুত্বপূর্ণ পড়া বারবার পড়াতেও আমি একবারও মন খারাপ করব না। বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন এবং পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। পিপি কোষের অপর নাম গামা কোষ। অনেক জায়গাতে পিপি কোষটাকে গামা কোষের কথা বলা হয়েছে, পিপি কোষের নাম গামা কোষ, রাইট? গ্রেট। এবার গ্লুকাগন, তো এগুলো থেকে আর ভেতর থেকে কি আর পড়বো? উত্তরটা হলো নো, মানে না, এগুলোর ভিতরে আর পড়বা না, তুমি শুধু ইনসুলিন পড়বা। ইনসুলিন না থাকলে কী রোগ হবে? ডায়াবেটিস মেলাইটাস। দিস ইজ ইম্পর্ট্যান্ট। ভাইয়া বাকিগুলো কি পড়বো? বাকিগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে? ওকে, সো বাকিগুলো আমরা কোথা থেকে পড়বো? ওই বক্সে যা আছে তাই পড়বো। এবার তাকায় দেখো, ডায়াবেটিস মেলাইটাস কতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। ডায়াবেটিস মেলাইটাস কাদের হয়? যাদের বিটা কোষ ইনসুলিন তৈরি করতে পারে না, বা যাদের বিটা কোষ ইনসুলিন তৈরি করে কিন্তু সেই আমাদের শরীর সেই ইনসুলিনটা ব্যবহার করতে পারে না। শরীরে অনেক ইনসুলিন, কিন্তু আমাদের শরীর সেই ইনসুলিনটাকে ব্যবহার করতে পারছে না। শরীরে প্রচুর ইনসুলিন, আমাদের শরীর সেই ইনসুলিনটা ব্যবহার করতে পারছে না। অবশ্য এই যে শরীরে প্রচুর ইনসুলিন, আমাদের শরীর সেটা ব্যবহার করতে পারছে না, এই অবস্থাটা একসময় কমে যায়। যাদের ডায়াবেটিস থাকে তাদের আলটিমেটলি একসময় শরীরে ইনসুলিনের মাত্রা একদম কমে যায়, তাদের আর ইনসুলিন থাকে না বললেই চলে। তাদের ইনসুলিন একসময় আর থাকেই না। বুঝাতে পারলাম? শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যায়। ডায়াবেটিস মানে আসলে ইনসুলিনের অভাব, এটাই ধরে রাখতে হবে। কথাটা কি ক্লিয়ার? দ্যাটস অল। এবার জননাঙ্গ আমরা সবাই জানি, এখানে যে লাইনগুলো আছে, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন আসে, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রতিষ্ঠান, গতকালকে আমরা পড়েছি। এবং গতকালকে তোমাকে বলেছিলাম প্রো মানে প্রেগনেন্সি, মনে রাখবা। তো এইটা মূলত প্রেগনেন্সির সাথে জড়িত, এটা প্রেগনেন্সির সাথে জড়িত। এখান থেকে অন্য কিছু পড়তে হবে না, যেটা পড়তে হবে না সেটা পড়ায় আমি সময় নষ্ট করবো না। ওকে, ঠিক আছে। এইবার তাকায় দেখো, অমরা বা প্লাসেন্টা। ভাই, মায়ের পেটে যখন বাচ্চা আসে, সেই বাচ্চাটাকে মায়ের সাথে কানেক্ট করে রাখে কে? অমরা বা প্লাসেন্টা। এই অমরা থেকে বেশ কয়েক রকমের হরমোন তৈরি হয়, যেমন গোনাডোট্রোপিন, এটা নাম হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন, HCG। এবং রক্তে কারো যদি কোনো মায়ের রক্তে যদি এটার পরিমাণ বেড়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো সেই মাটা এখন গর্ভবতী। আমরা কোন হরমোন দ্বারা গর্ভাবস্থা চেক করে দেখি যে প্রেগনেন্ট কিনা? এই যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন। তাকায় দেখো, এই যে গর্ভাবস্থা বজায় রাখতে এবং গর্ভাবস্থায় মাতৃদেহ ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে এটা কাজ করে। পরীক্ষা এভাবে প্রশ্ন আসতে পারে, কোন হরমোনটা আমরা টেস্ট করি? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এইটা টেস্ট করা হয়। এর সাথে আরেকটা হরমোন থাকে, হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন, ওই যে বাচ্চাটাকে বড় করার জন্য। গোনাডোট্রপিন, সোমাটোট্রপিন, ঠিক আছে। এছাড়া রিল্যাক্সিন, বাচ্চাটা যাতে আরাম করে জন্মাতে পারে। প্রোলেকটিন, যখন মায়ের পেটে বাচ্চা, তখন যাতে মায়ের বুকে দুধ তৈরি হওয়া শুরু হয়, নাহলে বাচ্চা পৃথিবীতে জন্মানোর পর কী খাবে? এছাড়াও ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই হরমোনগুলোও কিন্তু এখান থেকে তৈরি হয়। তাহলে অমরা মনে রাখতে হবে, অমরা যখন ব্যাটিং করে ও সবসময় 6 পিটায়। ওর শরীরে কয়টা হরমোন আছে?
6টা। এবং পরীক্ষায় তাহলে প্রশ্ন আসবে, দেখো কোনটা গর্ভাবস্থা বজায় রাখে? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এবং হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। রাইট। রিল্যাক্সিন কী করে? রিল্যাক্স করে। কাকে রিল্যাক্স করে? জরায়ুর চারপাশে যে মাংসপেশিগুলো আছে, ফলে বাচ্চারা যখন বের হবে পথটাকে সহজ করে দেয়। নেতারা যখন হাঁটে সামনে থেকে, ধরো বডিগার্ডরা যেমন সামনে থেকে ভিড় গ্যাঞ্জাম সরাই দেয়, রিল্যাক্সিন হরমোনটাও বাচ্চাটা যখন মায়ের গর্ভ থেকে বের হয় তখন সামনের জিনিসপত্রকে রিল্যাক্স করে দেয়। তাহলে এটা সন্তান প্রসবে সাহায্য করে। প্রোল্যাক্টিন তো আগেই বলেছি, এটা মায়ের স্তনে দুধ তৈরি করতে সাহায্য করে। ল্যাক্টো মানে দুধ, তাই তো? ওকে। প্রোজেস্টেরন কি করে? ওকে, প্রোজেস্টেরন এটা ওই যে গর্ভাবস্থায় অমরাকে বৃদ্ধি করে। আগের যে প্রোজেস্টেরনের কাজ, এটারও একই রকম কাজ। ইস্ট্রোজেন কি করে? ওইখানে যে কাজ পড়ে এসেছো একই রকম কাজ করে, নতুন কিচ্ছু না। এখান থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 1 নাম্বার পয়েন্ট, যেটা পরীক্ষায় তুমি পাবা। ক্লিয়ার? ওকে। গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তিক গ্রন্থি, এইটা আমরা পরিপাক শোষণ চ্যাপ্টারে পড়বো। এটা ওখান থেকেই পড়বো, এটা এখান থেকে না পড়লেও চলবে। বুঝাতে পারলাম? এখানে যে খুব আহামরি কোনো কিছু দেওয়া আছে ব্যাপারটা তা না, আমরা ওইখান থেকেই পড়বো এবং ওখান থেকে পড়াটাই বুদ্ধিমানের কাজ। দেহের বৃদ্ধিতে হরমোনের ভূমিকা, এখান থেকে কিছু লাইন পড়তে হবে, কিছু রোগের নাম পড়তে হবে। এই 2টা পেজ থেকে দেহের বৃদ্ধিতে এবং আচরণ থেকে কয়েকটা হরমোন এবং রোগের নাম পড়তে হবে, তারপরে এই বক্সটা পড়তে হবে। তাহলে এই চ্যাপ্টারের মূল আলোচনা শেষ। হিউজ পড়ালেখা কিন্তু কম না, কিন্তু আমি বিশ্বাস করি কেউ যদি এই অংশটুকু ভালো করে ক্লাস করে তার পুরোটা কাভার হয়ে যাবে। রেডি? দেহের বৃদ্ধিতে তাকায় দেখো, পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা প্রশ্ন আসবে, মানব দেহের বৃদ্ধিতে কোন 2টা হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? একটার নাম গ্রোথ হরমোন, আরেকটার নাম থাইরক্সিন হরমোন। দেখো কতটা গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছিলাম যে থাইরক্সিন ছাড়া মানুষ কিন্তু বাঁচবে না, গ্রোথ হরমোন ছাড়াও বেঁচে থাকবে, থাইরয়েড ছাড়া মানুষ বাঁচবে না, এতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? গ্রোথ হরমোনে কতগুলো অ্যামিনো অ্যাসিড থাকে? 191টা। জাস্ট এটাই পড়বা। ভাইয়া এগুলো কি পড়বো না? নো মানে না, এগুলো পড়বা না। রিডিং পড়তে পারো, আমি একটু বড় করে আর লিখে দিচ্ছি, বাট এতটা গুরুত্বপূর্ণ না। আমরা যে লাইন কয়েকটা দাগাই দিছি, শুধু সে কয়েকটা পড়বা। দেখো পরীক্ষা প্রশ্ন আসতে পারে, লোহিত রক্তকণিকা তৈরিতে যে হরমোনটা কাজ করে তার নাম কি? এরিথ্রোপয়েটিন হরমোন। কিন্তু ওই হরমোনটার পাশাপাশি গ্রোথ হরমোনও সেটাতে সাহায্য করে। তাহলে তুমি তাকায় দেখো, লোহিত রক্তকণিকা তৈরিতে কোন কোন হরমোন কাজ করে? এরকম প্রশ্ন তুমি যদি ভবিষ্যতে পাও, কি উত্তর করবা? কারা কারা সাহায্য করে? এরা সাহায্য করে। কথা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার আমরা দেখব, দেখো এটা শরীরের একটা নর্মাল অবস্থা। হরমোন যেমন থাকার কথা তেমন আছে। আমাদের শরীরে হরমোন যেমন থাকার কথা যদি তেমন থাকে, সেটাকে আমরা বললাম নর্মাল। যেমন থাকার কথা তার চেয়ে যদি কম থাকে, তাহলে ওই কাজটা শরীরে হবে না। আবার এমনও হতে পারে যেমন থাকার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে হরমোন আছে, তাহলে সেটাকে আমরা বলবো বেশি। তাহলে এটা হলো নর্মাল, এটা হলো কম, এটা হলো বেশি। যে কোনো হরমোনের 2 রকমের রোগ হতে পারে। ওই হরমোনটা কম আছে শরীরে, না হলে বেশি আছে। যদি বেশি থাকে তাহলে আমরা লিখবো হাইপার, যদি কম থাকে তাহলে লিখবো হাইপো। এইটাই তো। একটু পরে দেখবে এই শব্দগুলো প্রয়োগ পাবা। বুঝতে পারলাম? তাহলে শরীরে যদি গ্রোথ হরমোন বেড়ে যায় বা গ্রোথ হরমোন কমে যায়, সবার আগে দেখো তোমার শরীরে গ্রোথ হরমোন কমে গেল। গ্রোথ হরমোনের কাজ কি? তোমাকে বড় করা, তোমাকে সাইজে বড় করা, তোমাকে মানুষ হিসেবে বড় করা। মায়ের পেটে সেই ছোট্ট বাচ্চা ছেলা তোমাকে ডাঙর মানুষ বানানো, এটাই গ্রোথ হরমোনের কাজ। যার শরীরে থাকবে না সে ছোট মানুষ ছোটই থেকে যাবে। তাকায় দেখো, শিশুকালে যদি পর্যাপ্ত গ্রোথ হরমোন না থাকে, দেখো তো কি সুন্দর করে লেখা, শিশুকালে পর্যাপ্ত গ্রোথ হরমোন যদি না থাকে তাহলে মানুষ কিন্তু বামন হয়। বামন মানে কি? তোমরা শুনে থাকবা, বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চাও। বামন মানে যেটা ছোট, ডর্ফ। তোমরা সবাই যারা কখনো সার্কাসে গেছো, সার্কাসে এরকম ছোট মানুষ থাকে যাদেরকে অনেকে বন মানুষ বলে। যদিও এই বন মানুষ কথাটা তাদের প্রতি কিছুটা অসম্মান সূচক, তাই না? ইচ্ছা করে তো তারা আর বনে থাকে না, তাদেরকে বন মানুষ বলা হয়। তাদেরকে অনেক সময় বানরের সাথে তুলনা করা হয়, বানরের মতো দেখতে বলা হয়, কারণ তাদের চোখে মানে তাদের মুখের চেহারাটা এরকম হয়ে যায় গ্রোথ হরমোনের অভাবে, কিছুটা বানরের মতো মনে হয়। কিন্তু এই জন্য তাদেরকে বন মানুষ বলে, আমরা তাদেরকে বন মানুষ হিসেবে চিনি। কিন্তু তারা আসলে একটা রোগে আক্রান্ত। সেই রোগটার নাম কি? গ্রোথ হরমোনের অভাব। সময় মতো তারা যদি চিকিৎসা পেত, তাদেরকে যদি গ্রোথ হরমোন ইঞ্জেকশন দেওয়া যেত ছোট্টবেলাতেই,
তারাও তোমার আমার মতো সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে বেঁচে থাকতে পারতো। কিন্তু একটা হরমোন চিকিৎসা লিওনেল মেসির পরিবার আর্জেন্টিনায় তারাই সেটাকে এফোর্ড করতে পারে নাই। তাদেরকে বার্সেলোনা ক্লাবের সহায়তা নিতে হয়েছে, বার্সেলোনা ক্লাবের সাথে চুক্তিতে যেতে হয়েছে এই হরমোন ইনজেকশনটা নিয়মিত নেওয়ার জন্য। কয়েক লক্ষ টাকার ব্যাপার, অনেক সময় কোটিতেও চলে যেতে পারে। তাহলে ছোটবেলায় যদি হরমোনের অভাব হয় সেটাকে কি বলে? বামনত্ব। এদের সাইজ হয় 4 ফুটের নিচে, এই মানুষগুলোর সাইজ। দৈত্য। এখন কারো যদি বেশি হয়, বেশি হলে 2 রকম ঘটনা ঘটতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গ্রোথ হরমোন 2 রকম হতে পারে। কীরকম? এক, ছোটোবেলাতে ওর শরীরে বেশি, ছোট্টবেলা থেকে ওর শরীরে গ্রোথ হরমোন বেশি, তাহলে ও এক সময় ভাইয়া অতিরিক্ত পরিমাণে গ্রোথ হরমোনের কারণে সে দৈত্যের মতো বড় হয়ে যাবে, দৈত্যের মতো। আমি জানি না তোমরা দ্য গ্রেট খালিকে চেনো কিনা। দ্য গ্রেট খালি, ভারতের দ্য গ্রেট খালি, যে WWE, WWF এগুলোতে ফাইট করে। ছেলেরা অনেকেই চিনবা, না হলে আমার কথাটা শোনার পর গুগলে সার্চ দিয়ে দেখবা। সে বিশাল লম্বা, 7 ফুট লম্বা, বিশাল বড় হাত, বিশাল বড় পা, বিশাল বড় শরীর। তাকে আমরা বলবো দৈত্যের মতো, কারণ তো ছোটোবেলায় গ্রোথ হরমোন বেশি। কিন্তু এটা ছোটোবেলায়, খেয়াল করো, ছোটোবেলায় যে গ্রোথ হরমোন বেশি হবে। সুস্থ স্বাভাবিক মানুষের মতো তুমি বড় হলা, তোমার বয়স এখন 25 বছর, হঠাৎ করে পিটুইটারি গ্রন্থিতে একটা টিউমারের কারণে তোমার শরীরে অনেক বেশি গ্রোথ হরমোন ক্ষরণ করা শুরু করলো 25 বছর বয়সে। তুমি কিন্তু অলরেডি বড় হয়েই গেছো। তখন তুমি আর বড় হবা না, লম্বা হবা না, কারণ তোমার লম্বা হওয়ার সময় শেষ। তখন তুমি সাইড দিয়ে বড় হবা, তখন তুমি পাশে পাশে বড় হবা, তোমাকে দেখতে গরিলার মতো লাগবে। এটার নাম গরিলাত্ব। বয়স্ক অবস্থায় যদি গ্রোথ হরমোন অতিরিক্ত পরিমাণে বের হয় সেটাকে বলে গরিলাত্ব। এর ইংরেজি নাম অ্যাক্রোমেগালি। প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। অ্যাক্রোমেগালি কাকে বলে? বয়স্ক অবস্থায় গ্রোথ হরমোন, অতিরিক্ত গ্রোথ হরমোন বের হওয়াকে বলে অ্যাক্রোমেগালি। বয়স্ক অবস্থায় অতিরিক্ত গ্রোথ হরমোন বের হওয়াকে বলে অ্যাক্রোমেগালি। কথা ক্লিয়ার? এই 3টা প্রশ্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই এই অংশটুকুর কনসেপ্ট ক্লিয়ার করবা। একইভাবে থাইরয়েড নিয়ে যেটা বললাম, থাইরয়েড যদি নর্মাল থাকে তাহলে তো ভালো, কিন্তু যদি কম থাকে সেটাকে আমরা কী বলবো? হাইপোথাইরয়েডিজম। দেখো লেখাও আছে হাইপো, জাস্ট কম। কম মানে কি হাইপো। যদি বেশি থাকে সেটাকে বলবো হাইপার। ঠিক আছে? এখন কারো যদি বেশি হয় তাহলে তার থাইরয়েড হরমোনটা অনেক, থাইরয়েড গ্রন্থিটা অনেক বড় হয়ে যায়। এটাকে আমরা বলি গলগণ্ড। গতকালকের ক্লাসে ছবি দেখিয়েছিলাম। গলগণ্ড রোগী তোমার এলাকায় দেখার কথা। তোমার বাড়ি যদি উত্তরবঙ্গে হয়, তোমার বাড়ি যদি যমুনা নদীর এই পারে হয়, তাহলে তুমি জীবনে তোমার এলাকাতে কখনো না কখনো কোনো না কোনো গলগণ্ড রোগী দেখবা। তবে আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ গলগণ্ড রোগী পাওয়া যেত, বর্তমানে কিন্তু আর সেই পরিমাণ গলগণ্ড রোগী পাওয়া যায় না। কারণ আগের মানুষ আয়োডিন পেত না। গলগণ্ড রোগ হয় মূলত আয়োডিনের অভাবে। আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোন হয় বেশি পরিমাণে তৈরি হয় বা কম পরিমাণে তৈরি হয়, সাধারণত কম পরিমাণে তৈরি হয়। তো বইয়ের এই লাইনটা দিয়ে আসলে সেটাকে ব্যাখ্যা করা যাবে না, কারণ বইয়ে যে লাইনটা লিখেছে এটা পুরোপুরি সঠিক লাইন না। তারপরে জেনে নাও, গলগণ্ড রোগ হলে শরীরে থাইরয়েড বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, আবার নর্মালও থাকতে পারে। শুধু কারো গলগণ্ড আছে এটা দেখেই বলে দেওয়া যাবে না ওর শরীরে থাইরয়েড হরমোন কম নাকি বেশি নাকি নর্মাল। হ্যাঁ, তারপরে বইয়ে যেটা লিখেছে সেটা হলো যে শরীরে থাইরয়েড হরমোন বেড়ে গেলে গয়টার হয়। এই লাইনটা আংশিক সত্য। থাইরয়েড হরমোন কমে গেলেও গয়টার হয়, এবং বাংলাদেশে এইটাই কমন, থাইরয়েড হরমোন কমে গিয়ে যে গয়টার হয়। বা বাংলাদেশে এইটার চেয়েও যেটা বেশি কমন সেটা হলো থাইরয়েড হরমোন নর্মাল, থাইরয়েড হরমোন নর্মাল তারপর গয়টার। বাংলাদেশে আসলে এইটা বেশি কমন, নট কমে গিয়ে। থাইরয়েড হরমোন নর্মাল কিন্তু তার গয়টার হয়। তোমরা বলতে পারো যে ভাইয়া কেন, এটা তো বুঝলাম না, গয়টার আমি তো এটা বুঝলাম না। তো এইটা বুঝতে হলে খুব সিম্পল মেকানিজম। এই হলো থাইরয়েড গ্রন্থি, একটা ছোট্ট থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকভাবে আছে। ও প্রতিদিন এই হরমোনগুলো তৈরি করে, T3 T4। এই T3 আর T4 এর কাঁচামালকে জানো? আয়োডিন। এই আয়োডিন যে আমরা লবণের সাথে খাই, এটা কি লবণে অটোমেটিক থাকে? উত্তর হলো না। কোম্পানিগুলোকে আদেশ দেওয়া হয়েছে সরকার থেকে, লবণের সাথে অবশ্যই আয়োডিন মেশাতে হবে। আমরা যে খাবার লবণ খাই সেটার নাম কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সাথে আলাদা করে আয়োডিন মেশাতে হয়। তো আগেরকার মানুষ, আজ থেকে 50 বছর আগে বা আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে শিল্প কারখানা তো এতটা উন্নত ছিল না, বা আজ থেকে 1000 বছর আগে, যারা সমুদ্রের এলাকায় বাস করে না, আয়োডিন পাওয়া যায় মূলত সমুদ্রে।
তার মানে যারা খুলনায় বাস করে, যারা বরিশালে বাস করে, যারা চট্টগ্রামে বাস করে, এই মানুষগুলার কিন্তু গলগণ্ড রোগ হয় না, কারণ তারা সবসময় সামুদ্রিক মাছ খায়, তাদের শরীরে অটোমেটিক আয়োডিনের চাহিদা পূরণ হয়ে যায়। কিন্তু যাদের বাড়ি এই দিকে উত্তরবঙ্গে আমার মতো, তাদের শরীরে এই আয়োডিনের চাহিদা কে পূরণ করবে? আগের মানুষ এই আয়োডিন পেত না, ফলে অসংখ্য মানুষের গলগণ্ড রোগ হতো। কিন্তু গত 50 বছরে 100 বছরে অনেক বেশি উন্নত হয়েছে কলকারখানাগুলো। লবণের সাথে আমরা এখন আয়োডিন মেশাতে পারি, সেই জন্য এখন কিন্তু আমাদের আর আয়োডিনের অভাব হয় না। তারপরও দেখবা গ্রাম এলাকাতে মানুষ খোলা লবণ কিনে খায়। এই খোলা লবণগুলো এলাকায় উৎপন্ন করে, কম দামে উৎপন্ন করে। আয়োডিনের তো দাম আছে, আলাদা করে মিশাইতে দাম দিতে হবে। আয়োডিন মুক্ত লবণ খায় এরা, এদের গলগণ্ড রোগ কিন্তু এখনও পাওয়া যায় না যে তা না, হয়তো আগের চেয়ে অনেক কম, কিন্তু পাওয়া যায়। তোমার এলাকায় কখন খুঁজে দেখো, বিশেষ করে যারা ভিক্ষা করতে আসে দেখবা তাদের গলাটা ফোলা, গলগণ্ড রোগ। ঠিক আছে, 100টা গলগণ্ড হলে বাংলাদেশে দেখা যাবে 70 বা 80টাই এই আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ, বাকি 20টা রোগের কারণে। তো যাই হোক, কারো যদি আয়োডিন কম থাকে, T3 T4 কম তৈরি হবে। আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা উপর থেকে আসবে, সে মনে করবে এই গ্রন্থিটা ভালো মতো কাজ করতেছে না, কারণ কি বডিতে এই হরমোনের পরিমাণ কম। সে গ্রন্থিটাকে বলবে তুমি আরও হরমোন তৈরি করার চেষ্টা করো, ওকে পাম্প করবে, ওকে উদ্দীপনা দিবে। উদ্দীপনা দিতে দিতে একসময় এই ছোট্ট থাইরয়েড গ্রন্থিটা বড় হয়ে যায়। সে বড় হওয়ার মাধ্যমে চেষ্টা করে যতটুকু আয়োডিন আছে সেটাকে কাজে লাগিয়ে T3 T4 তৈরি করার, কিন্তু বেশি বেশি কাজ করতে গিয়ে সে বড় হয়ে যায়। বড় হয়ে গেলে বাইরে থেকে আমরা এটা দেখতে পাই, তখন আমরা এটা নাম দিই গলগণ্ড। যাই হোক, বইয়ে আংশিক সত্য লেখা যে হরমোন বেড়ে গেলে হয় গলগণ্ড বা গয়টার, কমে গেলে হয় হাইপোথাইরয়েডিজম। বাচ্চাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের নাম হলো ক্রেটিনিজম, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বয়স্কদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের অপর নাম মিক্সিডিমা। খুবই গুরুত্বপূর্ণ, রাইট? তাহলে আমরা অনেকটুকু জানলাম, আশা করি পারবো। এখানে দেখো, আমরা আগেই পড়েছি রক্তচাপের সাথে জড়িত কে? অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, মূলত নর অ্যাড্রেনালিন, তারপর অ্যাড্রেনালিন দিয়েও কাজ হয়। ঠিক আছে, হার্টবিটের সাথে জড়িত মূলত অ্যাড্রেনালিন, আর রক্তচাপের সাথে জড়িত মূলত নর অ্যাড্রেনালিন। এটা কিন্তু আমরা ছকের মধ্যে পড়ে এসেছি, আশা করি মনে আছে। আর আগেই বললাম অ্যালডোস্টেরন কোন হরমোন শরীরে বাড়ায়? সোডিয়াম। পটাশিয়াম কমায়। অ্যালডোস্টেরনের কাজ কি? শরীরে সোডিয়ামের মাত্রা বাড়ানো, পটাশিয়ামের মাত্রা কমানো। এটা খুব গুরুত্বপূর্ণ হরমোন। এই যে লাইনটা বললাম, তোফায়েল ভাই স্পেশাল আকারে লিখে রাখবা, সোডিয়ামকে বাড়ায়, পটাশিয়ামকে কমায়। অনেক পড়া বললাম, এর চেয়ে বেশি তথ্য মনে রাখার দরকার নাই। ওকে, ঠিক আছে। এখান থেকে আরেকটা ছোট্ট লাইন আমাদেরকে জানতে হবে, আচরণের পরিবর্তনে হরমোনের প্রভাব। অনেক কথা বলা, তুমি যদি ভালো লাগে রিডিং পড়তে পারো, যেহেতু এগুলো থেকে প্রশ্ন আসবে না আমি আলোচনা বাড়াবই না, কারণ এত টাইম নাই ভর্তি পরীক্ষার সময়। এখান থেকে এই লাইনটা পড়বা। অনেক সময় বাচ্চা জন্ম দেওয়ার পর মায়েদের মাথা পাগল হয়ে যায়, সেটা 7 দিনের মধ্যে হতে পারে, 1 মাসের মধ্যে হতে পারে, 3 মাসের মধ্যে হতে পারে, 1 বছরের মধ্যে হতে পারে। এটা মায়েদের মাথা পাগল হয়ে যায়, ইচ্ছাকৃত না, কিন্তু এটা একটা রোগ, মানসিক রোগ। এটা বাচ্চা জন্মদানের পর মারা অনেক সময় মানসিক রোগে আক্রান্ত হয়। এটাকে বলে প্রসবোত্তর সাইকোসিস। সাইকোসিস মানে পাগলামি। সাইকোসিস শব্দের অর্থ পাগলামি। নিজের বাচ্চাকে আদর করবে না, নিজের বাচ্চাকে অনেক সময় মেরেও ফেলতে চায়, মায়েদের মন খারাপ থাকে। এটা 100 জন মেয়ের মধ্যে 5 জনের ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে। তো এই লাইনটা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে সন্তান জন্মদানের পর মায়ের আচরণে পরিবর্তন দেখা গেল, সে হঠাৎ করে রেগে ওঠে, এটার নাম কি? তুমি উত্তর করবা, এটার নাম প্রসবোত্তর পাগলামি বা প্রসবোত্তর সাইকোসিস। দ্যাটস অল, ডান। পড়া কিন্তু অনেক, চাইলে এখানে প্রত্যেক লাইন থেকেই প্রশ্ন বাড়ানো সম্ভব, কিন্তু আমার অতীত অভিজ্ঞতা বলে এগুলো থেকে প্রশ্ন আসবে না। অপ্রয়োজনীয় সময় নষ্ট করে কিছু নেই। এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে যা যা লেখা আছে এগুলো আমরা পুরো 5 বছর জুড়ে MBBS-এ পড়ি, এবং এগুলো তোমাকে বোঝাতে গেলে রাত পার হয়ে যাবে, তারপরে বোঝাই শেষ করতে পারবো না। এন্ডোক্রাইনোলজি, হরমোন বিদ্যা, এত বড় একটা সাবজেক্ট, এত ফ্যাসিনেটিং একটা সাবজেক্ট, পড়া শুরু আছে যেটা শেষ নাই। তার মানে পড়া যেতে পারে অনেক কিছু। কারো যদি বুঝতে মনে চায় তারপরে তার একটা রিডিং পড়বা, কিন্তু ডিএমসিতে চান্স পাওয়ার জন্য এটা পড়তে হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। ডিএমসিতে চান্স পাওয়ার জন্য এইটা TTM করতে হবে, সেইটা ম্যান্ডেটরি। এইটা কিন্তু গত ক্লাসেই বুঝাই দিয়েছি, ক্লাসের শুরুতেই আমি এটা আলোচনা করেছি।
এটা আলিম স্যারের বই থেকে পড়িয়েও দিয়েছি, এটা কিন্তু আমাদের ডান, মনে থাকে যাতে। এই চ্যাপ্টারে লাস্ট পড়া, কিন্তু স্টারগুলো দেখো 5টা স্টার দিয়েছে, আমি 10⁻5টা স্টার করে দিলাম। তার মানে এটা 10 লক্ষ স্টার ইম্পর্টেন্ট। এইটা না পড়ে পরীক্ষার হলে যে যাবে তার মতো বড় বোকা এই দুনিয়াতে আরেকটা আছে কিনা আমি জানি না। এখানে মোট 17টা রোগের কথা বলা আছে। আমি তোমাকে গ্যারান্টি দিলাম এর মধ্যে অলরেডি 7টা থেকে 10টা রোগের কথা আমরা অলরেডি পারি, নতুন করে 7টা রোগ শিখতে হবে। যেগুলো পারি সেগুলো একটু ডান করে ফেলি চলো। ডায়াবেটিস মেলাইটাস কোন হরমোনের অভাব? ইনসুলিন হরমোনের অভাব। ইনসুলিন হরমোন কী করে? শরীরে রক্তের মাত্রা কমায়। তাহলে ইনসুলিন নাই, তাহলে কী হবে? শরীরে রক্তের মাত্রা না, গ্লুকোজের মাত্রা কমায়। তাহলে রক্তে কী হবে? গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, হাইপারগ্লাইসেমিয়া। এবং এই যে বেড়ে যাওয়া গ্লুকোজটা কোন দিক দিয়ে বের হয়? মূত্র দিয়ে। এটাকে বলে গ্লাইকোস ইউরিয়া। এটা কিন্তু আমি ক্লাসে পড়িয়েছি, রেচন চ্যাপ্টারে পড়িয়েছি, যখন প্রস্রাব দিয়ে গ্লুকোজ বের হয়ে যায়। এবং এই যে যাদের ডায়াবেটিস আছে তাদের প্রস্রাবের মধ্যে গ্লুকোজ থাকে, গ্লুকোজ তো মিষ্টি, এই মানুষগুলোর প্রস্রাবের চারপাশে পিঁপড়া আক্রমণ করে মিষ্টিটা খাওয়ার জন্য। তোমার প্রস্রাবে যদি কখনো পিঁপড়া দেখো বুঝে নিবে তোমার ডায়াবেটিস হয়েই গেছে। তবে একদিন প্রস্রাব করলা সেদিন পিঁপড়া আসলো, পরের 10 দিন করলে আর আসলো না, তাহলে আবার ডায়াবেটিস না, তাহলে শুধুই গ্লাইকোসিউরিয়া। প্রতিনিয়ত যদি হয় তাহলে সেটা ডায়াবেটিস। তাহলে এটা আমরা পারবো, এটা আমরা অলরেডি পারি। একইভাবে দেখো বামনত্ব, উই আর ডান। গ্রোথ হরমোন যদি কম ক্ষরণ হয়, ছোট হয় সাইজে, ঠিক আছে, পারা যাবে। ওকে, তারপরে দেখো আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি, জাইগান্টিজম, দৈত্যত্ব। যখন ছোট্ট বয়সে অনেক বেশি গ্রোথ হরমোন ক্ষরণ হয়, বিশাল সাইজ ধারণ করে, তাই না? এবং এক্ষেত্রেও কিন্তু যাদের এরকম দৈত্যতা থাকে তাদের অটোমেটিক ডায়াবেটিস তৈরি হয়। এই মানুষগুলোর অটোমেটিক ডায়াবেটিস হয়। তাহলে ডায়াবেটিস হলে দুটো জিনিস বেশি, রক্তে গ্লুকোজ বেশি মানে হাইপারগ্লাইসেমিয়া, ওই গ্লুকোজটা প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে, তার মানে গ্লাইকোসিউরিয়া। এগুলো একদম বোঝার কথা। একইভাবে এটাও পড়া শেষ। অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালির অপর নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসবে। বাপরে বাপ, একটা ভালো স্টুডেন্ট হয়তো অ্যাক্রোমেগালি জানবে, কিন্তু একটা অসাধারণ স্টুডেন্ট, একজন ভবিষ্যৎ ডিএমসিয়ান জানবে যে এটার অপর নাম মারিজ ব্যাধি। বিজ্ঞানী ম্যারিজের নাম অনুসারে, ম্যারির নাম অনুসারে এটাকে বলা হয় ম্যারির ব্যাধি বা মারিজ ব্যাধি। প্রাপ্তবয়স্ক বয়সে যদি গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয় তাহলে দেখতে অনেকটা সে গরিলার মতো হয়, এটার নামই অ্যাক্রোমেগালি। দেখতে কিসের মতো? গরিলার মতো। তোমরা সবাই গরিলা চেনো, কিংকং। প্রাপ্তবয়স্ক শরীরে যদি এরকম গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয় তাহলে দেখতে সেরকম গরিলার মতো হয়। বুঝতে পারলাম? দিস ইজ কল্ড অ্যাক্রোমেগালি। দেখো তো এগুলো পড়া হয়ে গেল না? ডায়াবেটিস মেলিটাস ডান, এটা ইনসুলিনের সাথে জড়িত। 2, 4, 5, 2, 4, 6 এগুলো কার সাথে জড়িত? গ্রোথ হরমোনের সাথে জড়িত। কি সুন্দর। আচ্ছা, বাকিগুলাও কিন্তু আমরা অনেকগুলো পারি। কোনটা কোনটা পারি? এই তাকায় দেখো। থাইরয়েড, যেটা একটু আগেই বললাম, থাইরয়েড। বাচ্চাকালে যদি থাইরয়েড কম তৈরি হয় সেটা নাম কি বললাম? ক্রেটিনিজম। ডান। এই বাচ্চাগুলা হাবাগোবা হয়। দেখো এই বাচ্চাগুলো হাবাগোবা, আমি যে লাইনটা বললাম এক্স্যাক্টলি এই লাইনটি বইয়ের মধ্যে লেখা। বাচ্চাগুলো হাবাগোবা হয়, বাচ্চাগুলো ছোট হয় সাইজে, তারা খুব একটা দেহের বৃদ্ধি তাদের ভালো হয় না। হাবাগোবা বাচ্চা, থাইরয়েড হরমোন, ঠিক আছে? তার মানে সব হাবাগোবা বাচ্চারই যাবে থাইরয়েড হরমোন কম তা কিন্তু না। হাবাগোবা হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো ক্রেটিনিজম। বড় মানুষ যার শরীরে থাইরয়েড কম, তার রোগটার নাম কি? মিক্সিডিমা। এরা খুব মোটা হয়। এরা কি হয়? মোটা। দেখো শরীরটা ফুলে যায়, তাদের এদেরও ব্রেন স্লো কাজ করে, খুব বেশি ঘুমায়, ত্বকে চামড়াটা অনেক মোটা খসখসে হয়। পরীক্ষায় এগুলো আসবে না, পরীক্ষায় আসবে বয়স্ক শরীরে থাইরক্সিন কম, রোগের নাম কি? মিক্সিডিমা। এগুলো একটু আগে নাম পড়ে আসছি। তাহলে থাইরয়েড কম, এই দুইটা। থাইরয়েড বেশি, কী কী রোগ? এই দুইটা রোগ। দেখো যেটা আমি মাত্র বললাম, সাধারণ গলগণ্ড, তাকায় দেখো আমি যেটা এতক্ষণ আলোচনা করেছি, সিম্পল গয়টার। এবার এখানে ঠিক করে লেখা, খাদ্যে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? বাংলাদেশে 100 জনের মধ্যে 80 জন মানুষ, 70 জন মানুষ যেই গলগণ্ড রোগে আক্রান্ত, সাধারণ গয়টার। বুঝতে পারলাম? গলাটা ফুলে যায়, থাইরয়েড গ্রন্থি, অনেক আলোচনা করেছে এটা নিয়ে। এই ক্ষেত্রে শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ সাধারণ নর্মাল থাকে, কিন্তু কোন কোন ক্ষেত্রে থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায়? বাপরে বাপ, এত কঠিন পড়া তোমাদেরকে ডাক্তার মনে বানায় ছাড়বে এইচএসসিতেই। এগুলো আসলে অতিরিক্ত হয়ে গেছে, এগুলো আসলে তোমাদের ক্লাসে দরকার মানেই হয় না। তো থাইরয়েড হরমোন যদি বেশি হয়ে যায় সেই রোগটার নাম কি?
গ্রেভ ডিজিজ। গ্রেভ, বিজ্ঞানী গ্রেভের নাম অনুসারে গ্রেভ, বিজ্ঞানী গ্রেভ এটা আবিষ্কার করেছে, এটার নাম গ্রেভ ডিজিজ বা এক্সোথেলমিক গলগণ্ড। এই গলগণ্ডে চোখটা বাইরের দিকে চলে আসবে। অপথ্যালমো মানে কি চোখ, এক্সোথেলমিক গলগণ্ড। গুগলে এই শব্দটা লিখে সার্চ দিবা, দেখবা তোমার দিকে রোগীগুলো বড় বড় চোখ করে তাকায় আছে। চোখ দেখেই ডাক্তার আমরা এই রোগ ধরে ফেলি। রোগীটা আমার কাছে আসবে, ও এসে বসতে বসতে আমি বুঝে যাবো ওর শরীরে কী রোগ চলছে। কিছু রোগ আছে যেগুলো মানুষের চেহারা দেখলেই বলে দেওয়া যায় ওর শরীরে এই মুহূর্তে কী রোগ। বোঝাতে পেরেছি? এই যে দেখো চোখটা বড় হয়ে যায়, তার গলগণ্ড তো থাকেই। তাহলে এটার অপর নাম কি? গ্রেভ রোগ বা এক্সোপথ্যালমিক গলগণ্ড। এক্সোপথ্যালমিক মানে কি? এক্সো মানে বের হয়ে আসে, অপথ্যালমিক মানে চোখ। তাহলে দেখো তো, থাইরয়েড নিয়ে এই চারটা থাইরয়েড নিয়ে ডান, গ্রোথ হরমোন নিয়ে 3টা ডান, ডায়াবেটিস নিয়ে একটা ডান। আমাদের 17টার মধ্যে কিন্তু অলরেডি 8টা পড়া শেষ। 17টার মধ্যে 8টা পড়া শেষ, 9টা পড়তে হবে। প্রত্যেকটা গ্ল্যান্ডেই তো একটা করে ডিজিজ হতে পারে, তাই না? যেখানেই গ্ল্যান্ড আছে সেখানেই ডিজিজ হতে পারে। তোমাদের মনে আছে কিনা, ওই যে আমরা পড়েছিলাম ওভি, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। তো এই ভেসোপ্রেসিনের অপর নাম কি? এই ভেসোপ্রেসিনের অপর নাম কি? এডিএইচ। কারো যদি এই এডিএইচ হরমোন কম ক্ষরণ হয়, এটুকু মনে রাখলেই হবে, তার যে রোগটা হবে তার নাম ডায়াবেটিস ইনসিপিডাস। তার নাম ডায়াবেটিস ইনসিপিডাস। এতটাই গুরুত্বপূর্ণ। এডিএইচ এর কাজ কি তোমরা কি জানো? এডিএইচ এর অপর নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তার মানে কি? ডাইউরেটিক মানে কি? ডাইউরেটিক মানে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি। এটা প্রস্রাবের পরিমাণ বাড়ানোর বিরুদ্ধে কাজ করে। তার মানে এডিএইচ হরমোন শরীরে প্রস্রাব কমায়। এডিএইচ এর কাজ কি? শরীরে প্রস্রাব কমানো। এই যে রোজার দিন তোমার প্রস্রাবটা ঘন হলুদ রঙের, জানো এটা কার প্রভাবে? আমাদের প্রিয় এডিএইচ। এডিএইচ তোমার শরীরে আছে বলে তুমি ঘন প্রস্রাব করতে পারছো, তোমার শরীরে পানি শূন্যতা দেখা যাচ্ছে না। কিন্তু যার শরীরে এডিএইচ থাকবে না, সে কিন্তু শরীরে পানির পরিমাণ কম থাকার পরেও তার শরীর থেকে কিন্তু পানি বের হয়ে যাবে প্রস্রাবের মাধ্যমে। তার প্রস্রাব ঘন হবে না, তার প্রস্রাব হবে পাতলা, তার প্রস্রাবের পরিমাণ হবে পানি বেশি, অনেক বেশি। কেন পানি বেশি হবে? কারণ এডিএইচ এর কাজ পানি শোষণ করা। কারণ এডিএইচ এর কাজ পানি শোষণ করা। পানি শোষণ করতে পারবে না, ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে। এই যে প্রস্রাব বেশি বেশি করা, এটার নামই তো বহুমূত্র। এই বহুমূত্রটার নাম ডায়াবেটিস ইনসিপিডাস। শেষ। দেখো, এডিএইচ এর পরিমাণ কমে যাওয়া, দেহ থেকে প্রচুর পরিমাণে পাতলা প্রস্রাব বের হয়, লঘুমূত্র। ঠিক আছে? এই মূত্রে কোনো ধরনের গ্লুকোজ থাকে না, কিচ্ছু থাকে না, সব কিছু স্বাভাবিক থাকে। শুধুমাত্র এই রোগীগুলার প্রস্রাব হয় পাতলা। এই রোগীগুলোর মূল ঝামেলা হয় পানি শূন্যতা, শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। এটার নাম ডায়াবেটিস ইনসিপিডাস। পরীক্ষায় প্রশ্ন আসবে, ডায়াবেটিস ইনসিপিডাসের মূল হরমোন কি? মনে রাখবা ডি আর ডি, ইনসিপিডাস। 9টা পড়া শেষ, আর 8টা। বিশ্বাস করো, আমি মনে করি, শিক্ষক হিসেবে মনে করি, এগুলা তোমাদের প্রতি আসলে অবিচার করা হচ্ছে। এগুলা তোমাদের প্রতি 100% অবিচার। এইগুলা তোমাদের এই বয়সে পড়ার কোনো কারণ নাই। তারপরে এখন পড়তে দিয়েছে, কিছু পড়ে যখন ফেলতেইছো, কি আর করলাম, পড়ায় যখন ফেললাম, কিছুই বলার নেই। এগুলা মেডিকেলে ভর্তি যারা হবে তাদের জানা দরকার। এইচএসসি লেভেলের বাচ্চার এত গভীর পড়ার দরকার আছে? নাই আসলে। এটা অ্যাড্রেনাল গ্রন্থি। আমরা জানি অ্যাড্রেনাল গ্রন্থির ভিতরে থেকে মেডুলা, বাইরে থেকে কর্টেক্স। প্রিয় ভাই বোনেরা, কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসে তোমরা জানো, গ্লুকোকর্টিকয়েড। কেন এত আয়োজন করে বলছি ভাই? এই গ্লুকোকর্টিকয়েড, ভালো করে তাকাও, এই গ্লুকোকর্টিকয়েড নিয়ে পড়া। গ্লুকোকর্টিকয়েড যদি বেড়ে যায় তাহলে কি রোগ হবে? গ্লুকোকর্টিকয়েড যদি বেড়ে যায় তাহলে যে রোগটা হবে তার নাম কুশিং সিনড্রোম। মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই।
এই গ্লুকোকর্টিকয়েড যদি কমে যায়, এই গ্লুকোকর্টিকয়েড যদি কমে যায় তাহলে যে রোগটা হবে তার নাম এডিসন রোগ। তাহলে পরীক্ষায় আসলে কি প্রশ্ন আসবে জানো? গ্লুকোকর্টিকয়েড কমে গেলে কোন রোগ হবে? এডিসন রোগ, এডিসন ডিজিজ। গ্লুকোকর্টিকয়েড বেড়ে গেলে কি হবে? কুশিং রোগ, কুশিং ডিজিজ। শেষ, এটাই ইম্পর্টেন্ট। গ্লুকোকর্টিকয়েড বেড়ে গেলে কুশিং সিনড্রোম। কী ঘটনা ঘটবে পড়ার দরকার নেই। গ্লুকোকর্টিকয়েড কমে গেলে কি হবে? কুশিং। তাহলে আমি এখানে আলাদা করে মার্ক করে দিচ্ছি 17 এবং 8, 7 একই হরমোন, এর বাড়া এবং কমা, এরা কিন্তু ভাই বোন। 17 এবং 7 মনে থাকবে? একটা বেড়ে গেলে কুশিং, কমে গেলে এডিসন। কি সুন্দর। ওকে, ঠিক আছে। তোমাদেরকে আরও বলেছিলাম আমি, এখান থেকে কি শুধু গ্লুকোকর্টিকয়েড আসে? এখান থেকে মিনারেলোকর্টিকয়েড আসে না? এখান থেকে তো মিনারেলোকর্টিকয়েডও আসে। তাহলে এই যে মিনারেলোকর্টিকয়েড, এইটা যদি বেড়ে যায় তাহলে কি রোগ হবে? মিনারেলোকর্টিকয়েড এইটা যদি বেড়ে যায় তাহলে কি রোগ হবে? রোগটার নাম পড়লেই হবে, অ্যালডোস্টেরন বেড়ে যাওয়া, অ্যালডোস্টেরনিজম। মিনারেলোকর্টিকয়েডের উদাহরণটা কি পড়িয়েছি একটু আগে? অ্যালডোস্টেরন, যদি মনে থাকে তাহলে শরীরে অ্যালডোস্টেরন। আমরা জানি অ্যালডোস্টেরন বেড়ে গেলে কি হয়? সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে, কারণ এর কাজ তো সোডিয়াম। দেখো, সোডিয়াম বৃদ্ধি, পটাশিয়াম কমানো। অনেকবার অ্যালডোস্টেরন জীবনে পড়িয়েছি তোমাদেরকে। অ্যালডোস্টেরনের পরিমাণে কি হবে এইটুকুই আপাতত জানি, এর বাইরে আসলে কিছু জানার দরকার নেই। ঠিক আছে, ওকে, গ্রেট। এবার আরেকটা হরমোন আসে, সেটার নাম কি? সেক্স কর্টিকয়েড। আমরা জানি এই সেক্স কর্টিকয়েড যদি বেড়ে যায় সেই রোগের নাম কি? অ্যাড্রেনাল ভিরিলিজম। জাস্ট সেক্স কর্টিকয়েড যদি বেশি হয় তাহলে অ্যাড্রেনাল ভিরিলিজম। অ্যাড্রেনাল ভিরিলিজম মানে কি? এটা মূলত স্ত্রী লোকের হয়। এই মহিলাগুলোর কণ্ঠের স্বরটা পুরুষের মতো হয়ে যায় মোটা। অনেকে বলে গ্রাম এলাকাতে যে মহিলাটা পুরুষ হয়ে গেল, এটাই কাহিনী। গোঁফ দাড়ি গজায়। ঠিক আছে, কোন রোগে নারীরা পুরুষে পরিণত হয়? এই ক্ষেত্রে। তো 7, 8, 9, 17 এগুলো সবগুলো কোন গ্রন্থির সমস্যা? এই প্রত্যেকটা অ্যাড্রেনাল গ্রন্থির সমস্যা। কোন গ্রন্থির সমস্যা? অ্যাড্রেনাল গ্রন্থির সমস্যা। গ্রেট। লাস্ট, এত পড়া পড়লা, আরেকটু পড়বা না? আরেকটু পড়তে হবে। কি পড়বো ভাইয়া? দেখো, প্যারাথাইরয়েড হরমোন বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ, আলাদা করে সময় নিয়ে বলেছি। প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ানো। কারো শরীরে যদি প্যারাথাইরয়েড হরমোন কমে যায় তাহলে তার শরীরে ক্যালসিয়ামের পরিমাণও কমে যাবে। আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, ক্যালসিয়াম আমাদের প্রত্যেকটা মাংস নড়াচড়ার জন্য লাগে। ক্যালসিয়াম না থাকলে মাংসগুলো নড়াচড়া ভালো করে করতে পারবে না, ফলে আমাদের শরীরটা বেঁকে যায়। এই যে বেঁকে যাওয়া, এটাকে বলে টিটানি। শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে যে রোগটা হয় তার নাম টিটানি। তাহলে প্যারাথাইরয়েড হরমোনের অভাবে একটা রোগ হয় টিটানি। এটা কমে যাওয়ার সাথে সাথেই ঘটে। ধরো তোমার শরীরে ক্যালসিয়াম থাকার কথা 100টা, আছে এই মুহূর্তে 50টা, তোমার টিটানি দেখা দিবে। ক্লিয়ার? যদি এটা খুব দ্রুত ঘটে আর কি, টিটানিটা দ্রুত ঘটে। 100 থাকার কথা হঠাৎ করে 50 হলেও তোমার শরীরে টিটানি দেখা গেল। কিন্তু তোমার চাহিদা প্রতিনিয়ত 100 ক্যালসিয়াম, কিন্তু তোমার শরীরে আছে নিয়মিতই 80। এই যে প্রতিনিয়ত 20টা করে ক্যালসিয়াম কম, কেন কম? কারণ ধরো প্যারাথাইরয়েড হরমোন তোমার শরীরে কম, এই 20টা আলটিমেটলি তোমার হাড্ডিগুলো দুর্বল হয়ে যাবে। হাড্ডিগুলো দুর্বল হবে। কেন দুর্বল হবে? কারণ তোমার শরীরে ক্যালসিয়াম কম, ইটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাটি এবং তাপ থাকবে না, ফলে তোমার হাড্ডিগুলো ভেঙে পড়বে। এই রোগটার নাম কি? এইটার নামে অস্টিওপোরোসিস। হাড্ডিগুলা গুঁড়া গুঁড়া হয়ে যায়, ছিদ্র ছিদ্র হয়ে যায়, অস্টিওপোরোসিস।
ঠিক আছে। আচ্ছা, যদিও অস্টিওপোরোসিসে এরা বলেছে প্যারাথাইরয়েডের ক্ষরণ বেশি হওয়া, এই লাইনটা পুরোপুরি সত্য নয়, এই লাইনটা পুরোপুরি সত্য না। ঠিক আছে, প্যারাথাইরয়েডের ক্ষরণ সবসময় বেশি হয় তা না, সাইক্লিক্যাল কম, সাইক্লিক্যাল বেশি হয়। তারপরও ঠিক আছে, আমরা এই বইয়ের স্বার্থে এটা সম্পূর্ণ সঠিক লাইন ব্যাপারটা তা নয়। হ্যাঁ, দীর্ঘ সময় সাধারণত অস্টিওপোরোসিসের ক্ষেত্রে তোমাদেরকে সঠিকটা যদি আমি জানাতে চাই, অস্টিওপোরোসিসে, আচ্ছা আপাতত বইয়েরটা পড়ো, জটিলতা বাড়ানোর দরকার নেই। প্যারাথাইরয়েড বেশি থাকে, ঠিক আছে, যদিও সময় সময় বেশি থাকে, সব সময় যে থাকে তা না। এখানে এই যে তথ্যটা দিলাম, এই তথ্যটা এটা দিয়েই ব্যাখ্যা করা যায়। দেখো, তোমার রক্তে ক্যালসিয়াম দরকার, তোমার রক্তে ক্যালসিয়াম দরকার কত? 100। তোমার রক্তে আছে কত? 80। তাহলে এই 20টা ক্যালসিয়াম কোথা থেকে আসবে? এই 20টা ক্যালসিয়াম হাড্ডি থেকে আসবে। 20টা ক্যালসিয়াম কোথা থেকে আসবে? হাড্ডি থেকে। ফলে তোমার রক্তে 100 মেনটেন করার জন্য বাকি 20টা ক্যালসিয়াম কোথা থেকে আসবে? তোমার হাড্ডি থেকে। ফলে হাড্ডিগুলা দুর্বল হয়ে যায়। এটাই আসলে মূল ব্যাখ্যা। তো অস্টিওপোরোসিসে প্যারাথাইরয়েড হরমোন সাইক্লিক্যাল, মাঝে মাঝে বাড়ায় কমার মধ্যে থাকে। তো এক লাইনে যদি বলতে চাই বই অনুসারে, ঠিক আছে যাও, প্যারাথাইরয়েড হরমোন বেশি ক্ষরণ হলে কি হবে? হাড্ডি থেকে, দেখো লেখাই আছে বইয়ে, সুন্দর করে বলা, হাড্ডি থেকে ক্যালসিয়াম বের হয়ে আসে, বের হয়ে কোথায় আসে? রক্তে। ফলে হাড্ডিগুলো নরম হয়ে যায়, ছিদ্রযুক্ত হয়ে যায়, ঠিক আছে। এবং এই রোগগুলার ক্যালসিয়াম যেহেতু রক্তে বেশি, আলটিমেটলি ক্যালসিয়াম থেকে পাথর তৈরি হয়, কিডনিতে পাথর। আর প্যারাথাইরয়েড হরমোন কমে গেলে কি হবে? টিটানি। কমে গেলে কি হবে? টিটানি, পেশিতে খিঁচুনি। কি সুন্দর। তাহলে 11-12 কোন হরমোনের সাথে জড়িত? প্যারাথাইরয়েড। কি দারুণ, তাই না? কমা বাড়া সবগুলোই পড়া শেষ, একটা বাকি, সেটা টেস্টিস থেকে যে হরমোন আসে তার নাম টেস্টোস্টেরন। যার টেস্টোস্টেরন কম, সে, তার এই রোগটার নাম ইউনাকয়েডিজম। ইউনাকয়েডিজম, যার টেস্টোস্টেরন কম। ইউনুস, এটা আবার ইউনুস বলো না, এখানে যেটা লিখছে এটা ভালো হয় নাই, ইউনুচয়েডিজম না, এটা ইউনাকয়েডিজম। উচ্চারণটা আরও এর চেয়ে সুন্দর হবে আসলে। ইউনুস না, এটা আসলে ইউনাকয়েডিজম। এটা ভালো হয় না এই উচ্চারণটা বইয়ের। ইউনাকয়েডিজম, ইউনাকয়েডিজম, ইউনাকয়েডিজম। টেস্টোস্টেরন হরমোন কম ক্ষরণ হলে এই মানুষগুলোর দেখা যাবে দাড়ি ঠিকমতো গজাবে না, হ্যাঁ, গৌণ যৌন বৈশিষ্ট্যগুলা, যৌনাঙ্গ সমূহগুলা অবিকশিত থাকে। এতে টেস্টোস্টেরন কম, টেস্টোস্টেরন যেটা কাজ সেটা করতে পারবে না। এই তো। তাহলে প্রিয় ভাই বোনেরা দেখো, সুন্দর করে গুছিয়ে দিলাম। 1 ইনসুলিন, 2 4 6 গ্রোথ হরমোন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস আছে, এটা মিস হয়েছে। বামনত্ব, বাচ্চাকালে যদি গ্রোথ হরমোন কম আসে তাহলে ছোট সাইজ হবে, আর বয়স হওয়ার পরে যদি গ্রোথ হরমোন কম ক্ষরণ হয় তাহলে এই লোকগুলা হঠাৎ দ্রুত আসলে এরা বুড়া হয়ে যায়। এটার নাম অ্যাক্রোমিক্রিয়া। মিক্রিয়া মানে ছোট। এই লোকগুলোর বয়স হওয়ার পর যদি গ্রোথ হরমোন কমে যায়, তাহলে এখানে তুমি খেয়াল করো 2 3 4 6, তাহলে অ্যাক্রোমিক্রিয়া এবং অ্যাক্রোমেগালি দুটাই কিন্তু একই রকম জিনিস। প্রাপ্ত বয়সে একটাতে কম, আর একটাতে প্রাপ্ত বয়সে গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি বেশি হয় তাহলে অ্যাক্রোমেগালি, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি কম হয় অ্যাক্রোমিক্রিয়া। তাহলে দেখো, গ্রোথ হরমোনে 4টা ডিজিজের কথা বলা, ঠিক আছে, দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখো থাইরয়েডের 1টা 2টা 3টা 4টা, থাইরয়েডের 4টা। তারপরে দেখো অ্যাড্রেনাল গ্রন্থির 17, 9 8 7, অ্যাড্রেনাল গ্রন্থির 4টা করে 3 4 12, 12টা হয়ে গেল এখানে। প্যারাথাইরয়েড গ্রন্থির 2টা, 14টা হয়ে গেল এখানে, রাইট, 14টা হয়ে গেল। মোট আছে কয়টা? 17টা। একা একা কে আছে? একা একা আছে 2টা ডায়াবেটিস, ডায়াবেটিস ম্যালিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, এবং দ্য লাস্ট ওয়ান আরেকটা কোনটা? টেস্টোস্টেরনের জন্য ইউনাকয়েডিজম। এই তো ভাইয়া, কোন হরমোন বেশি কোন হরমোন কম, আমি তো এই কথাটাই তোমাকে শুরুতে বললাম, রাইট। তাহলে থাইরয়েডের রিভাইজ বলে দিই, থাইরয়েডের 4টা, 2টা বেশি 2টা কম,
একইভাবে গ্রোথ হরমোন রিলেটেড 4টা, 2টা বেশি 2টা কম, রোগের নাম, তাই তো? প্যারাথাইরয়েডের 2টা, 1টা বেশি 1টা কম। অ্যাড্রেনালের 4টা রোগের নাম দেওয়া, অ্যাড্রেনালের 4টা রোগের নাম দেওয়া, 3টা বেশি 1টা কম। 1টা কম কিন্তু অ্যাডিশন, মনে রেখো। কি কি গেল? মোট কয়টা হচ্ছে? ডায়াবেটিস কয় রকম দেওয়া? 2 রকম, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, 2 রকম। 4 2 6, 2 8, 12 16। শুধুমাত্র একাই থাকে ইউনুচয়েডিজম। এটা ইউনাকয়েডিজম, কথাটা মনে রেখো। একাই। ঠিক আছে, এই তো বিউটিফুল পিপল। তাহলে 2টা বেশি 2টা কম, মোট 17টা A to Z আলোচনা করলাম। প্রথমবার পড়তে ধাক্কা লাগতে পারে, কেউ যদি আমার ক্লাসটা ফলো করে, এই ক্লাসটা তার জন্য একটা বেদবাক্য হিসেবে কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, হোপফুলি দিস উইল হেল্প ইউ। সো আমি স্মার্ট বোর্ডে ক্লাসটা নিতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। গতকালের ক্লাসের পরেই আসলে আমি ঢাকা শহর ছেড়ে ঈদ করতে এসেছি, কিন্তু আমি মনে করি স্মার্ট বোর্ডে এতটা আরাম করে, এতটা শান্তিমতো, এত গুছিয়ে হয়তো এটা আলোচনা করা যেত না, যতটা একটা রেকর্ড ক্লাসে করতে পারলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান আস্ক মি ওভার ডিসকাশন গ্রুপ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।